ঈদে বাড়ি চলে গেছে না? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি তো? কই একটা চেঞ্জ করলাম যে। ওয়ালাইকুম সালাম ভাই, একটু আইসায় স্লাইডের কাজ করলাম রে ভাই, আর আসি তো দূর থেকে অনেক, এই জন্য টাইম এদিক ওদিক হয়। যদি রাইট টাইমে ঢুকছি, কিন্তু একটু কাজ ছিল এই। তারপর আপনাদের পড়াশোনা কি অবস্থা সব মিলে? গতিহীন। স্যার ভয়েস চেঞ্জ ইন ইম্পারেটিভ। ভয়েস চেঞ্জে কি ইম্পারেটিভ বাকি রাখছিলাম? এই ভয়েস চেঞ্জ করার সময় কি ইম্পারেটিভ বাকি রাখছিলাম? একজন করে দিছে ভয়েস চেঞ্জে ইম্পারেটিভ বাকি ছিল। হুম। মানে আমার সামনে যারা বসা আছে এরা বলতেছে ইম্পারেটিভ করানো হয়েছে, যে লেট দ্বারা একটা যেটা হয়েছে সেটা করানো হয় নাই। ইম্পারেটিভ তো করাইছি ভাই, আর অপারেটিভের ভয়েস হয় না বা লাগে না। কি বলছে? ইম্পারেটিভ হয়েছে, তাহলে আপনারা 12 ইম্পারেটিভ বলতেছেন কি কারণে? নাকি আপনারা ক্লাস থেকে বের হয়ে গেছিলেন? আপনারা ক্লাস থেকে বের হলে তো ভাই সেটা আমার দোষ না। আচ্ছা শুরু করা যাক ভাই। হ্যাঁ, হেডলাইন দেন, নারেশন। আচ্ছা আসেন, আগে বলেন তো ন্যারেশনের বাংলা কি? সবার আগে এই কথাটা বলেন। বাচ্চা কাল থেকে তো ন্যারেশনের অনেক ইয়ে করছেন, যে ন্যারেশনের বাংলা কি? বাচ্চা যদি ন্যারেশনে, তাহলে ভয়েস কোনটা রে? আচ্ছা ন্যারেশন মানে উক্তি বলছেন। আচ্ছা ন্যারেশন মানে যদি উক্তি হয়, তাহলে স্পিচ মানে কি? মানে এটা আগে অ্যান্সার গুলো দেন, তারপরে আমি আস্তে আস্তে আসি। বর্ণনা। আচ্ছা অনেকে বলে যে স্পিচ মানে উক্তি। ওকে, এখন কথা হচ্ছে শুনেন, এই স্পিচ মানে হচ্ছে উক্তি। এই স্পিচকে ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা কি ইনডিরেক্ট। এখন কথা হচ্ছে এই যে ডিরেক্ট আর ইনডিরেক্ট মানে কি প্রত্যক্ষ আর কি পরোক্ষ। এই প্রত্যক্ষ থেকে পরোক্ষ করার যে পদ্ধতি, অথবা পরোক্ষ থেকে যে প্রত্যক্ষ করার পদ্ধতি, এটাকে বলা হয় হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তির পরিবর্তন। উক্তি না ভাই, এটা একটু জেনে রাখেন। ন্যারেশনের বাংলা কি? উক্তির পরিবর্তন। পরিবর্তন থাকতে হবে। অর্থাৎ কথার কথা মনে করেন, ন্যারেশনের জিনিসটা কিরকম জানেন? ন্যারেশন একটা হারাম কাজ। টু বি অনেস্ট, কিরকম কথা? এই যে মনে করেন দুইজন ব্যক্তি এ আর বি কথা বলতেছে, আপনি তাদের কথাটা শুনছেন, এই কথাটা আপনি আরিফেতে শোনার পর আরেকজনের কাছে বলতেছেন বর্ণনা করে, এটার নামই কিন্তু ন্যারেশন, আর কিচ্ছু কিন্তু না। ন্যারেশন মানে হচ্ছে দুইজন কথা বলছে, দুইজন কথা আমি শুনছি, এই কথা আরেকজনকে বলতেছি, অথবা কেউ আমাকে কিছু জিজ্ঞেস করলে সেটা আমি বর্ণনা করতেছি আরেকজনের কাছে। কথা কি বোঝা গেছে? তাহলে কি ন্যারেশন কোনো হালাল কাজ না হারাম কাজ? হারাম কাজ। এই তো, তার মানে একজনের কথা আরেকজনের জায়গায় বলা যাবে না, এটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে জানি। এখন কথা হচ্ছে এই আরিফেতে শোনার ইংলিশ কি বলেন তো? মানে আরিফেতে শোনার ইংলিশ কি, এটা একটু জেনে রাখেন, কাজে দিতে পারে কোনো একদিন। এই ইভসড্রপ, এই ইভসড্রপ মানে হচ্ছে আরিফেতে শোনা। এর একটু জেনে রাখেন, তাহলে কাজে দিতে পারে কোনো একদিন, হয়তো পরীক্ষায় পেয়েও যেতে পারেন।
আড়ি পেতে শোনা। আমার বাংলা হাতের লেখা তো জানেন মাশাআল্লাহ আগে থেকেই। সবাই এখন হারামটাই এখন শেখা লাগবে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। ওকে, এখন আপনারা ম্যাক্সিমাম টাইম একটা ভুল প্রায়ই করেন। ভয়েস করানোর সময় বলছিলাম যে আপনারা ন্যারেশন করার সময় ভয়েস করে ফেলেন, আবার ভয়েস করার সময় ন্যারেশন করে ফেলেন। এই একটা ব্যারাম আপনাদের দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কথা লিখবেন। দেখেন তো, আমরা ন্যারেশনে একটা বিষয় জানি যে হচ্ছে টেন্সের পরিবর্তন হয়। যে প্রেজেন্ট থাকলে কি হয়? পাস্ট হয়। এখন ভয়েসে কি কোনো টেন্সের পরিবর্তন হয়? ভয়েসে কিন্তু কখনো টেন্সের পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে একটা জিনিস একটু লিখবেন, সেটা হচ্ছে নোট আকারে লিখেন শুরুতে। শুরুতে লিখবেন সেটা হচ্ছে ভয়েস চেঞ্জের সময় বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখনোই টেন্স পরিবর্তিত হয় না, কখনোই হবে না। তাহলে ভয়েস হবে না, কখনোই টেন্স এর পরিবর্তন হয় না। কিন্তু কিন্তু ন্যারেশন করার সময় টেন্স পরিবর্তিত হয়। এই গল্প বাদ দেন। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কখনোই টেন্সের পরিবর্তন হয় না, কিন্তু ন্যারেশন করার সময় টেন্স পরিবর্তিত হয়, ঠিক আছে? আমার লেখা যখন আমি নিজেই দেখি না, আমার নিজের কাছেই ভয় লাগে। যেহেতু বেড়া সেরা লেখা কেন? জি, ওয়ালাইকুম সালাম ভাই সবাইকে। এ ব্যারাম মানে রোগ, হ্যাঁ? রোগ আর ব্যারাম বুঝেন না? লিখছেন? আচ্ছা, এখন এই যে ন্যারেশন করার সময় যে টেন্স পরিবর্তিত হয়, সেই জিনিসটা একটু কি, কিছু শর্ত আছে। একটা শর্ত, সেই শর্তটা আগে বলি। যে টেন্স পরিবর্তন হয় এটা হচ্ছে সব ক্ষেত্রে আমরা জানি, একটা ক্ষেত্রে হয় না। বলতে পারবেন সেটা কোন ক্ষেত্রে? আচ্ছা, তাহলে আমরা একটু ডিটেইলস আগে যাই আস্তে আস্তে। আপনাদেরকে আগে বেসিক বলি, জিনিস ন্যারেশন খুবই সহজ, খুবই একটা সহজ জিনিস। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন তো, আমরা সাধারণত ন্যারেশনটা এইভাবে দেখি না। সাপোজ হি সেইড টু মি আই হ্যাভ ডান ইট, কথার কথা। এটা মনে করেন একটা বাক্য। এখন এই জায়গা যখন আমরা বলি, দেখেন তো এখানে প্রত্যেকটা ন্যারেশনে দুটো করে অংশ থাকে। কি অংশ থাকে? একটা আছে সেইড। এই যে সেইড, এই সেইডটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব। কি বলে? রিপোর্টিং ভার্ব। অর্থাৎ এই ভার্বটার মাধ্যমে কথাটা বলা শুরু হয়। যে সে বলল, সে কি বলল? তাহলে যে কথাটা বলা হয়েছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড মানে হচ্ছে যে কথাটা বলা হয়েছে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে আমার ন্যারেশন, সরি রিপোর্টেড স্পিচ। তাহলে অংশ কয়টা? দুইটা। হি সেইড টু মি এর যে সেইডটা সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর হচ্ছে আই হ্যাভ ডান ইট হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছোটবেলা থেকে দেখে আসছে কি ভাই, এই সেইড রিপোর্টিং ভার্বটা কি অলওয়েজ পাস্টে থাকতো না? মানে অলওয়েজ কিসে থাকতো? পাস্টে থাকতো। কখনো কি দেখছিলেন প্রেজেন্ট অথবা ফিউচার? দেখেন নাই? দেখছেন, অবশ্যই দেখছেন, হয়তো ভুলে গেছেন, না হলে তো হবে না। তাহলে কথা হচ্ছে, যদি নাও দেখে থাকেন তাও যদি প্রশ্ন করা যায়, এই যে রিপোর্টিং ভার্বটা অলওয়েজ পাস্টে আমরা দেখি, তাহলে এটা কি কখনো প্রেজেন্টে বা ফিউচারে হওয়া সম্ভব না? অবশ্যই হওয়া সম্ভব। তাহলে কখন সম্ভব? যখন দেখবেন যে এটা হচ্ছে কি সেইড, যদি এরকম থাকতো সেইজ, তখন এটা কিসে থাকতো? প্রেজেন্টে। যদি থাকতো উইল সে, তাহলে কি হইতো? তাহলে ফিউচারে থাকতো। কথা হচ্ছে আমরা কি জানি, ন্যারেশনের চেঞ্জ গুলা কি জানি, যে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। কিন্তু যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে, যদি রিপোর্টিং ভার্বটা কিছু থাকে প্রেজেন্টে অথবা ফিউচারে, তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্স, এই টেন্সের কোনো পরিবর্তন ঘটে না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে একটা নোট আকারে লিখবেন। নোট, কি নোট? সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বটি আপনারা শর্ট ফর্ম লিখেন না, আমি আরভি লিখলাম। রিপোর্টিং ভার্বটি যদি
প্রেজেন্ট অথবা ফিউচার থাকে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স এ থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। লিখেন, আমার বাড়ি অংপুর ভাই। কিসের দেশ? আলু রংপুরে বেশি হয় কি? তামাক হয়, এটা জানি। আলু পুরো উত্তরবঙ্গেই বেশি হয়, আলু পুরো উত্তরবঙ্গেই বেশি হয়, ঠিক আছে। এবং আমরা হচ্ছে মানে ঢাকা শহরে আসার পর অন্যভাবে নিয়ে না, ঢাকা শহরে যে আলুগুলো আমরা খাই, এই যে বড় বড়, এটা কি বলে, ডায়মন্ড আলু বা হচ্ছে হল্যান্ডার আলু বলে মনে হয়, আমাদের এলাকায় এসব খায় না। মানে জ্ঞানহারা আলু একটা আছে, যদি এখন কথা হচ্ছে আমাদের এলাকায় হচ্ছে কিছু কিছু আলু আছে খুব ভালো, যেমন শিলবিলিতে একটা আলু বলে, লম্বা লম্বা, ভর্তা খাইতে ভাল লাগে। তারপর একটা আছে কার্ডিনাল, এই বগুড়া যারা চিনবেন তারা হচ্ছে যে ইন্দুরকানি আলু দেখছেন, ইন্দুরকানি আপনার মনে দেখেন নাই, ছোট্ট ছোট্ট। গোবিন্দগঞ্জ আমার, গোবিন্দগঞ্জের হচ্ছে আমার পড়াশোনা শুরু হয় গোবিন্দগঞ্জ আমার লাইফের। আপনারা ওই যে গোবিন্দগঞ্জে কেজিএন জুনিয়র হাই স্কুল আছে, আমার পড়াশোনা শুরু হয় ওখান থেকে। কেউ আসেননি ওদিকের? আমার পুরো শৈশব গোবিন্দগঞ্জে স্টার্ট, লেখা শেষ। তাহলে কি বললাম যে টেন্সের পরিবর্তন কোন ক্ষেত্রে হয়, সেটা যদি এই যে দেখতেছেন ভার্বটা, এই ভার্বটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কি হবে না, টেন্সের কোনো পরিবর্তন ঘটবে না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আমরা আসি পলাশবাড়ি। হ্যাঁ, পলাশবাড়ি, ধাপেরহাট, তারপরে পীরগঞ্জ, গোবিন্দগঞ্জ, মোকামতলা, বড় দরগা, সব তো আমাদের ওদিকে। সটিবাড়ি, মিঠাপুকুর। থাক, আমি বাসের হেল্পার, পরে ভাববেন যে বাসের হেল্পারই করছি। লিখা শেষ। আবারও বলি, রিপোর্টিং ভার্বটা যদি কিসে থাকে, হয় প্রেজেন্টে নয়তো কি ফিউচারে, তাহলে কখনোই পরিবর্তন ঘটবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা তারা মুখস্থ করেন তাই না, যে হচ্ছে টেন্সের পরিবর্তন হবে না। আচ্ছা, কেন হবে না বলতে পারেন? তাহলে একটা কথা মনে রাখেন, কথা হচ্ছে আমরা একটা ব্যাপার জানি, প্রেজেন্টে মানে একটা বাক্যের মনে করেন দুইটা অংশ আছে, কথার কথা ধরে নেন, এটা ন্যারেশনের বাইরের টপিক, বলে নেই তাও। কথা হচ্ছে একটা বাক্যের মনে করেন দুটো অংশ, দুটো অংশের একটা অংশ যদি প্রেজেন্ট হয়, তাহলে অপর অংশ আপনাকে হয় প্রেজেন্টে রাখতে হবে, নয়তো ফিউচারে রাখতে হবে। এটা সিকোয়েন্স অফ টেন্স বলে। আবারও বলি, যে কোন একটা বাক্যের মনে করেন দুটো অংশ, এটা একটা অংশ, এটা হচ্ছে আর একটা অংশ। এখন কোন একটা অংশ যদি প্রেজেন্টে থাকে, তাহলে অপর অংশ কিসে করা যায়, হয় প্রেজেন্টে নয়তো ফিউচারে। যদি কোন একটা বাক্যের একটা অংশ ফিউচার থাকে, যদি একটা ফিউচার থাকে, তাহলে অপর অংশ আপনি হয় প্রেজেন্টে করবেন নয়তো ফিউচারে করবেন। তবে অপশনে দুটোই থাকবে আপনার, আগে বলে দেই। অপশনে যদি দুটোই থাকে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্টটাকে প্রাধান্য দিবেন। কথা বুঝছেন? তাহলে এটা গেল প্রেজেন্টের সাথে আর ফিউচারের সাথে মিক্স আপ করা যায়। কিন্তু কথা হচ্ছে ঝামেলা পাকায় কে ভাই? এই যে পাস্ট, আমরা বলি না পাস্ট ইজ পাস্ট, এই যে পাস্ট ইজ পাস্ট, অর্থাৎ পাস্টের সাথে শুধুমাত্র মিল খাইতে পারে কে? পাস্টই মিল খাইতে পারে, আর কোনো টেন্স মিল খাবে না। এই জন্য রিপোর্টিং ভার্বটা যখন পাস্টে থাকে, তখন অপর অংশ কিসে করা লাগে, পাস্টেই করা লাগে। আর রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্টে থাকে, তখন অপর অংশ আর পাস্টে করা যায় না। আমার কথা কি বুঝতে পারছেন? মানে পাস্ট ইজ পাস্ট। আবার একটু বলি ভাই যারা আছেন, যখনই রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে, তখন পরবর্তী অংশ কি পাস্টে করা লাগে, এই জন্য প্রেজেন্ট থাকলে পাস্টে নিয়ে যায়। কথা বুঝছেন? কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে, তাহলে কি করা লাগে, দেখেন, হয় প্রেজেন্ট থাকা লাগতেছে, নয়তো ফিউচার থাকা লাগবে। অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এবং এই যে কনসেপ্টটা দেখতেছেন না, এইটুক কনসেপ্ট কয়েকশো কোশ্চেন সলভ করা যায় এইটুক কনসেপ্টের মধ্যে, কয়েকশো। কথা বুঝছেন?
আমাদের এখানে মানে উত্তরবঙ্গের ইয়ে বেশি, যা বুঝলাম, দক্ষিণে একটু কম আছেন, বিশেষ করে যমুনার ওই পার। সানাউল্লাহ শিহাব, এই মফিজের ইতিহাস জানেন? মফিজের ইতিহাস আগে জানবেন, তারপর বলবেন। পদ্মা গেল এইটি, কই পদ্মা আর কই আমাদের উত্তর, আমরা পার হই যমুনা। হ্যাঁ ভাই, পদ্মা সেতু হওয়ার পর দেখেন না যে পদ্মা সেতু দিয়ে কোন কোন জেলা যায়। আরে লিখেন লিখেন, লিখা শেষ? আচ্ছা, তাহলে এখন আসেন নেক্সট একটু আমরা ন্যারেশনে কিছু চেঞ্জ দেখব, ঠিক আছে? ন্যারেশনে কিছু জাস্ট চেঞ্জ দেখবো আমরা। ন্যারেশনে বেসিক্যালি রুলস হচ্ছে, তার আগে বলে নেন হচ্ছে রুলস বেশি না, সিম্পল একটা রুলস। আসেন জিনিসটা কি, এখন চেঞ্জ গুলো একটু লিখবেন ভাই। আরে অ্যাক্টিভ প্যাসিভ লিখতেছি রে ভাই, ডিরেক্ট আর হচ্ছে কি ইনডিরেক্ট। তাহলে চেঞ্জ গুলো একটু লিখেন, টেন্সের পরিবর্তন গুলা। কিরে ভাই, কমেন্ট তো পুরোটাই দেখতেছি আমি, ঠিক আছে? আসেন ডিরেক্ট আর ইনডিরেক্ট। সোজা কথা আগে দেখেন, প্রেজেন্ট থাকলে আপনি বানাবেন কি? পাস্ট। এখন একটু বলেন, প্রেজেন্ট পাস্ট তো জানেন, সাপোজ V1 থাকলে বানাবেন কি? আমার সাথে কথা বলেন, পরে লিখবেন। প্রেজেন্ট থাকলে বানাবো কি? পাস্ট। V1 থাকলে কি বানাবো? V2। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার। হ্যাভ থাকলে থাকলে হ্যাড। এই তো হিসাব। আবার বলি, যদি V1 থাকে, কি বললাম? V1 থাকলে বানাবেন কি? V2। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, হ্যাভ থাকলে হ্যাড। কিচ্ছা শেষ। আচ্ছা, যদি থাকে পাস্ট, তাহলে পাস্ট থাকলে আপনি বানাবেন পাস্ট পারফেক্ট। পাস্ট থাকলে বানাবেন কি? পাস্ট পারফেক্ট। কথা কি বুঝতে পারছেন? এই পাস্টেরটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রেজেন্টেরটা আপনি খুব সহজভাবে পারেন, ভেজাল লাগে হচ্ছে পাস্ট নিয়ে। এখন কথা হচ্ছে, সাপোজ আপনার সামনে থাকলো V2, V2 কি পাস্ট না? যদি ডিরেক্টে থাকে V2, তাহলে ন্যারেশন করার সময় বানাবেন কি? পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3। একটা হ্যাড নিয়ে আসবেন, আর এই যে V2টা দেখতেছেন, এটাকে V3 বানাবেন। আর কোনো কাজ আপনার সামনে নেই। কথা কি বুঝতে পারছেন? আর যদি থাকে ওয়াজ অথবা ওয়ার, কি থাকে? ওয়াজ অথবা ওয়ার, তাহলে বানাবেন কি? তাহলে বানাবেন হচ্ছে হ্যাড বিন। আমি পুরোটা লিখে দিব আপনাকে, আগে শর্টটা দেখেন। প্রেজেন্ট থাকলে বানাবেন পাস্ট, পাস্ট থাকলে বানাবেন কি? পাস্ট পারফেক্ট। পাস্টে দুইটা জিনিস থাকতে পারে, কি কি থাকতে পারে? হয় V2, নয়তো কি ওয়াজ ওয়্যার। V2 থাকলে বানাবেন কি? হ্যাড প্লাস V3। আর যখনই ওয়াজ অথবা ওয়্যার থাকবে, তখন বানাবেন কি? হ্যাড বিন। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি আপনাকে দেওয়া থাকে পাস্ট পারফেক্ট, মনে করেন ডিরেক্টে দেওয়া আছে কি? পাস্ট পারফেক্ট, তাহলে নো চেঞ্জ। এই তিনটার মধ্যে সবকিছু শেষ। আপনারা জানেন পাস্ট গুলো, কিন্তু জানেন, যেমন হচ্ছে উইলের পাস্ট কি? উড। ক্যানের পাস্ট কি? কুড। মাইটের পাস্ট, মাইট তো নিজেই পাস্ট, তাহলে মেয়ের পাস্ট কি? মাইট। এই তো, তাহলে শ্যালের পাস্ট কি? শ্যালের পাস্ট কিন্তু শুড না, উড। কথা বুঝতে পারছেন? আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট আমি অবশ্যই পড়বো, কোনো সমস্যা নাই। আমরা গেছি পরিবর্তনে। আপনাকে শুরুতে একটা শর্ত বলে দিছি, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্টে থাকে তাহলে কোনো চেঞ্জ করবেন না। যদি সেটা পাস্টে থাকে, তখন আপনি পরবর্তী আমরা চেঞ্জ করবেন। আমরা প্র্যাকটিস দেখবো, পেপারে নিয়েন না। লেখা শেষ। দেখেন তো তিনটার বাইরে কি আর কোনো চেঞ্জ পান কিনা। সোজা কথা, প্রেজেন্ট থাকলে পাস্ট বানাবেন, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট বানাবেন, আর যদি পাস্ট পারফেক্টই দেওয়া থাকে তাহলে নো চেঞ্জ। আর কিছু কি আছে? শেষ। আচ্ছা, এখন আপনারা ডিটেলস চাচ্ছিলেন না? লেখা তো শেষ সবার। এই দেখেন ডিটেলস।
এটা না, ডিটেলস হচ্ছে পরেরটা। এই যে যেটা চাচ্ছিলেন, এটা যে কোনো বইতে আপনারা পেয়ে যাবেন, তাও যদি মনে চায় তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ঠিক আছে, একদম আমি এই যে এখন সুবিধা করে দিলাম। দেখেন আমরা যখন V1 ছিল তখন আমরা চেঞ্জ করে বানাইছি কি V2, মানে যা পড়লাম তার একটা ডিটেলস ভার্সন দেখেন। আবার অ্যামিজার পদে কি থাকে আইএনজি, আপনার কাজ হচ্ছে কিচ্ছু তাকাবেন না, জাস্ট অ্যামিজারটাকে বানিয়ে দিবেন কি ওয়াজ অথবা ওয়ার। হ্যাভ হ্যাজ থাকলে বানাবেন কি হ্যাড, এখানেও কি হ্যাভ হ্যাজ আছে, আবার কি বানাই দিছি হ্যাড। নেক্সটে আসেন, যখন আছে V2 কি আছে V2, তখন কিন্তু একটু খেয়াল রাখবেন V2 যদি থাকে পরে দিলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। যদি V2 থাকে তখন বানাবেন কি হ্যাড প্লাস V3, কথায় বোঝা গেছে। আর যখনই ওয়াজ ওয়ার আছে তখন বানাবেন কি ভাই, যখনই ওয়াজ ওয়ার আছে তখন বানাবেন কি হ্যাড বিন, কথা বুঝতে পারছেন। আর এই যে পাস্ট পারফেক্ট অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে যদি আপনার সামনে হ্যাড দেওয়া থাকে তাহলে নো চেঞ্জ, তাহলে আর কোনো চেঞ্জ করার দরকার নাই। এখন আসেন, উইল অথবা শ্যাল থাকলে বানাবেন কি উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শুড থাকলে দেখেন নো চেঞ্জ। আর মাস্ট থাকলে মাস্টও করা যায় অথবা কি হ্যাড টু করা যায়। কোন ক্ষেত্রে মাস্ট থাক হয় আর কোন ক্ষেত্রে হ্যাড টু হয় আমি পরে বলতেছি আপনাদের, এটা কিন্তু তফাৎ আছে। এখন একটু আপনারা কষ্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নেন বা ছবি তুলে নেন, ফুল ক্লিয়ার এখানে করা আছে। নাকি আপনাদের পিডিএফ আকারে দিলে সুবিধা হয়, এটা একটু বলেন তো। এটা কিন্তু যে কোনো বইতে পাবেন, তারপরে যদি দরকার হয় তাহলে আমি এই পেজটা আপনাকে পিডিএফ আকারে দিতে পারবো। জানতাম তো পিডিএফ চাবেন। এই পিডিএফ এর ফুল মিনিং আগে কোন না দেখা ইমানে কইবেন, মানে পিডিএফ এর ফুল মিনিং কি কোন প্রকার দেখা করা যাবে, মানে দেখা যাবে না, না দেখে ইমানে বলবেন যে পিডিএফ এর ফুল মিনিং কি। ওই যে প্রোগ্রাম পোর্টেবল, ওই যাইতেছে না যাইতেছে, এই যে দুইজন লিখছে পোর্টেবল ডকুমেন্ট ফাইল পিডিএফ, না ইমানে কইছে, আমি কইছি রোজা রমজান মাস তো ভাই, সমস্যা নেই আপনারা। হ্যাঁ না আমি বিশ্বাস করি, ঠিক আছে। এই রমজান মাসে ব্যবসায়ীগুলো বাদে অন্যান্য সবাই ভালো থাকে। আর রমজান মাসে যে ব্যবসায়ীগুলো আমাদের থাকে সেটা হচ্ছে ওই যে শয়তানকে বন্দি করা হয়, তো ওই শয়তানের যে দায়িত্বটা, এই ভারপ্রাপ্ত শয়তান হিসেবে দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীরা। এবার মনে হয় একটু তাও কন্ট্রোলে আছে, তা চিপাই পইরা। উৎপাদন অন্যবার হয় না, উৎপাদন অন্যবার হয় না, হয়। এই যে সয়াবিন তেল কি কম আছে হুদাই নাই, বাজারের সংকট। এই সব শয়তান হচ্ছে ভারপ্রাপ্ত শয়তানের দায়িত্ব পালন করা হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীগুলা। লিখা শেষ? আচ্ছা এখন এই জায়গায় একটু আসেন, যে জায়গাটা লাগবে সেটা হচ্ছে দেখেন, আমরা ন্যারেশন কি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি না? পিডিএফ লিখে দেয় কেমনে? বললাম পিডিএফ এর ওই যে পোর্টেবল ডকুমেন্ট ফাইল, ভাই তিনটা রুল, তাহলে বোর্ডে এতগুলো কেন? রুল তো মূলত তিনটা, আমি ডিটেলসটা আপনাকে দেখাইলাম। রুলস তিনটাই, কিন্তু আপনার ডিটেলস আমি দেখাইলাম। যেমন ভয়েজার রুলস একটা, যদি আমরা ধরতে যাই যে কোনো ভার্ব থাকলে একটা বি ভার্ব নিয়ে আসবেন, পরে V3 বসায় দিবেন। কিন্তু এডুক বললে তো আবার আপনারা কবেন স্যার বুঝি নাই। শর্ট করলেও বিপদ, আবার বেশি করলেও বিপদ। আসেন ডিরেক্ট আর ইনডিরেক্টে দেখেন তো, সেন্টেন্স কত প্রকার, কি কি অর্থের ভিত্তিতে ধরি কত প্রকার? 5 প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ আর কি এক্সক্লামেটরি। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে, দেখেন আমরা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তখন কি কি বসাই? দ্যাট বসাই, আরো হাবি যাবি অনেক কিছু বসাই না? আচ্ছা এখন এই জায়গাতে একটু আসেন, আমরা সাপোজ এইটা একটা ধরে নিলাম, হি সেইড টু মি আই উইল ডু ইট।
দেখেন তো আমরা চেঞ্জ গুলো কি করি, হি সেইড টু তুলে দিকে কি বসাই, টোল্ড বসাই, মির জায়গায় থাকে। আমরা ছোটবেলা থেকে একটা বিষয় কি জানছি, সেটা হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। ব্যাপারটা কিন্তু সেখানে না, ব্যাপারটা হচ্ছে আরেক জায়গায়। কোন জায়গায় দেখেন, হি সেইড টু মি, এটা একটা সাবজেক্ট ভার্ব যুক্ত অংশ না, অর্থাৎ এটা হচ্ছে একটা ক্লজ, এটা একটা কি ক্লজ। এই যে আই উইল ডু, এটা কি আরেকটা ক্লজ না? দুটা ক্লজকে যখন আপনি যুক্ত করতে যাবেন তখন কিছু একটা লাগে, এই কিছু একটা নাম কি বলেন তো, কনজাংশন। এই কিছু একটা নাম কি, কনজাংশন। আপনারা অনেকে লিঙ্কার হিসেবে বলে থাকেন, কিন্তু লিঙ্কার হচ্ছে কনজাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এটা একটা ক্লজ, এটা হচ্ছে আরেকটা ক্লজ। তাহলে দুটা ক্লজটা যখন যুক্ত করে দিচ্ছেন তখন এটা কার সাহায্য নেওয়া লাগতেছে, কনজাংশনের সাহায্য। এখন এই পরবর্তী যে অংশটা, এটা যদি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স, তখন কনজাংশন হিসেবে কি বসাই, তখন একটা দ্যাট বসায় দিই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ছোটবেলা থেকে জেনে আসছি যে হচ্ছে কি ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট। এভাবে কি ভালো মনে থাকে নাকি এটা দিয়ে মনে থাকে? এটা ঠিক নাই, এটা ঠিক থাকলে আপনাদের মনে থাকে না। কথা বুঝছেন? ওটাই মনে থাকে যে ইনভার্টেড কমা তুলে গিয়ে দ্যাট বসাবো। ছোটবেলা থেকে জেনে আসছি যে ওটাই জানেন, কিন্তু ব্যাখ্যাটা আপনাকে দিয়ে দিলাম যে দুটা ক্লজকে যদি যুক্ত করা যায় তাহলে একটা কনজাংশন দরকার হয়। ঠিক আছে, এই কনজাংশনটার নাম কি, দ্যাট। কোন ক্ষেত্রে দ্যাট বসে, যদি সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। ইন্টারোগেটিভ হলে আবার ডিফারেন্ট কিছু হবে, তাই না? অপারেটিভ হলে ডিফারেন্ট কিছু হবে। তাহলে আমার কথা হচ্ছে কোন টেন্সের ক্ষেত্রে কি হয় সেটা একটু জানা দরকার। আসেন, তার একটা লিস্ট আছে, এই লিস্টে আমরা একটু যাই। এই যে সেই লিস্ট, দেখেন এক এক করে পড়েন, একবারে দেখেন না। যখন সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ, তখন কনজাংশন হিসেবে কি বসান লাগতেছে, দ্যাট। মানে ইনভার্টেড কমা তুলে গিয়ে কি বসে, দ্যাট বসে। আর রিপোর্টিং ভার্বের জায়গায় কি হয়, সেইড থাকলে সেইড করা যায়, টোল্ড থাকলে টোল্ড করা যায়, আর এটা করা যায় অ্যাসার্টেড। অ্যাসার্ট মানে হচ্ছে উদ্ধৃত করা বা বলা। ওকে, আচ্ছা, তাহলে অ্যাসার্টেড হচ্ছে আমার কি, উদ্ধৃত করা বা হচ্ছে কথা বলা সোজা হিসাব, বলা দিয়ে মনে রাখেন। তাহলে যদি সেন্টেন্সটা হয় অ্যাসার্টিভ, কনজাংশন হিসেবে কি বসাবো, দ্যাট। রিপোর্টিং ভার্বে কি বসাবো, সেইড নয়তো টোল্ড নয়তো কি অ্যাসার্টেড, তিনটা যে কোনো একটা। এখন আপনারা তো খাতায় লিখা লাগবে না, কি করবেন, এমসিকিউ ফিল আপ করবেন। মাঝে মধ্যে সেইডও থাকতে পারে, টোল্ডও থাকতে পারে, আবার কি অ্যাসার্টেডও থাকতে পারে। তবে সেইড দিলে একটা কি দিবেন, একটা টু দেওয়া লাগবে, কারণ সেইড হচ্ছে একটা ইন্ট্রানজিটিভ ভার্ব। নেক্সটে আসেন, যদি বাক্যটা হয় ইন্টারোগেটিভ, তাহলে কনজাংশন হিসেবে কি বসাবেন, হয় ইফ বসাবেন নয়তো কি ওয়েদার বসাবেন। এখন দেখেন তো, পেনের কানার হলুদ দিলে ভালো হয়। ওকে, ঠিক আছে, হলুদই দিই। নেক্সটে আসেন, ইন্টারোগেটিভ গেল। এখন ইন্টারোগেটিভ থাকলে দেখেন তো, প্রশ্নবোধক মানে প্রশ্ন গঠন করা যায় বেসিক্যালি দুই ভাবে। ঠান্ডা মাথায় কথা বোঝেন, একটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা, আর একটা অক্সিলারি ভার্ব দ্বারা। এটা তো জানেন যে হয় ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা নয়তো কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে যখন দেখবেন প্রশ্নটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা, তখন নিয়ে আসবেন কি ইফ অথবা ওয়েদার। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ড কে বসায় দিবেন। কথা বুঝতে পারছেন? আবারও বলি, যদি প্রশ্নটা শুরু হয় অক্সিলারি ভার্ব দ্বারা, তখন আপনি বসাবেন কি ইফ অথবা ওয়েদার, যেটা অপশনে থাক। এই ইফ অথবা ওয়েদারের বাংলা কি জানেন, কি না। আর যদি ডাব্লিউএস ওয়ার্ড থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড ওই অনুযায়ী বসায় দিবেন। আর রিপোর্টিং ভার্বে কি বসাবেন, আস্কড হইতে পারে, জিজ্ঞাসা করা। কোশ্চেন মানেও কি প্রশ্ন করা। এনকোয়ার্ড মানে হচ্ছে জানতে চাওয়া। এনকোয়ার্ড মানে কি জানতে চাওয়া। কথা কি বোঝা গেছে? আবারও থাকতে পারে যে জানতে চাওয়া মানে কি ওয়ান্টেড টু নো না, এভাবেও থাকতে কিন্তু পারে যে ওয়ান্টেড টু নো। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, তাহলে দুইটা টেন্স গেল, সেন্টেন্স গেল। এরপরে আসে কি ইম্পারেটিভ। ইম্পারেটিভে কোনো কনজাংশন লাগে না, এই জন্য কি বসান লাগে, টু প্লাস ভি1। মানে টু বসাবেন, তারপর ডিরেক্ট বসাবেন কি ভার্বের বেস ফর্ম। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় কি দ্বারা, ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে ওই ভার্বের আগে টু বসায় দিবেন, আর কোনো কাজ নাই, বাকি যা আছে তাই। তবে
রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হবে। যদি আপনাকে উপদেশ দেয় তাহলে বসাবেন কি অ্যাডভাইস অথবা কি সাজেস্ট। নির্দেশ দিলে কি বসাবেন কমান্ডেড। তারপর যদি নিষেধ বুঝায় তাহলে কি বসাবেন ফরবেড। নিষেধ। অর্ডার হইতে পারে মানে আদেশ দেওয়া বুঝাইতে পারে। আরো কি হয় কোন অ্যাডভাইস হয়, সাজেস্ট হয়, কমান্ড হয়, ফরওয়ার্ড হয়, অর্ডার হয়। আর একটা রিকোয়েস্ট কি লিখি নাই তাই না? এখানে রিকোয়েস্ট হওয়া পসিবল, যে অনুরোধ করতেই পারে। সাধারণত প্লিজ থাকলে রিকোয়েস্ট হয়, কি থাকলে প্লিজ। কথা বুঝছেন? আচ্ছা, এগুলা বাচ্চা কালে পড়ছেন না? এই চাকরির জগতে এসে এটি কেন পড়েন আপনারা? এটা না আমি বুঝি না, কি কোন খুশিতে পড়েন? এগুলো তো পারেন। আসেন, যদি অপটাটিভ থাকে তাহলে কি হয় দ্যাট। অন্য কিছু পড়ানোর তো সুযোগ নাই। সুযোগ আছে সেটা তো নাই না। তখন আবার কবে যে এডি ক্লাস নেয় নাই, তখন তো আরেক বিপদ, তাই না? আসেন, সাধারণত এই জিনিসগুলোতে জানেন কোনো এক্সক্লুসিভ তথ্য দেওয়ার কিছু থাকে না। মানে গতানুগতিক ধারাতে সেই স্কুলে যেমন বাচ্চারা আমরা টিচাররা পড়ায় ওভাবেই পড়াইতে হয়। আচ্ছা, শামীম রেজা বলছেন সবগুলো পাস্টে হবে। ভাই আমি পাস্ট লিখে দিছি, আর যদি প্রেজেন্ট হয় তাহলে তো প্রেজেন্ট হইলই। আমি আপনাকে পাস্ট করে দিছি যাতে সুবিধা হয়। আর এই যে ফরবেড দেখতেছেন, ফরবেডের প্রেজেন্ট হচ্ছে ফরবিড। ফরবিড মানে নিষেধ করা, ঠিক আছে? এটারই পাস্ট হচ্ছে ফরবেইড। আর থার্ড ফর্ম জানেন ফরবিডেন, নিষিদ্ধ বলে না, ফরবিডেন কান্ট্রি, এই ধরনের। লিখার স্ক্রিনশট দিতে সময় দিন। হ্যাঁ ভাই, সমস্যা নাই। এরপরে আসেন, যদি থাকে অপটাটিভ তাহলে কি বসাবেন দ্যাট। রিপোর্টিং ভার্বে কি বসাবেন হয় উইশ নয়তো কি প্রেড। কথা মনে রাখবেন, সেটা হচ্ছে উইশ অথবা উইশ হোক কিংবা প্রে হোক, কখনো ব্যক্তিকে করা যায় না, ঠিক আছে? এই জন্য উইশ অথবা প্রেড এর পর সরাসরি দ্যাট লাগে। সরাসরি কি দেওয়া লাগে দ্যাট। আমি আলাদা আলাদা করে লিখে দিব, একবারে এটা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন। এক্সক্লামেটরি আমি পরে বলবো, এটা পরে। এখন দেখেন এক্সট্রা কিছু জিনিস। যদি থাকে থ্যাঙ্ক তাহলে রিপোর্টিং ভার্বে কি বসাবেন থ্যাঙ্কড। যদি থাকে কংগ্রাচুলেশন তাহলে কি বসাবেন কংগ্রাচুলেটেড। আর যে বিষয়ে কংগ্রাচুলেশন জানানো হয় তার আগে কি বসে অন। বলে না কংগ্রাচুলেশন অন ইউর ব্রিলিয়ান্ট রেজাল্ট, তাহলে কংগ্রাচুলেটের সাথে একটা অন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, নো চেঞ্জ। আরেকটা আসেন যে গুড প্লাস টাইম, যেমন গুড মর্নিং গুড ইভিনিং থাকে না, তখন দিবেন কি উইশড। কাকে উইশ করছেন সেটা দিবেন, আর পরে দিবেন হচ্ছে ওই গুড প্লাস টাইম। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আগে এর একটা স্ক্রিনশট নেন। নাও নিতে পারেন, আমি পিডিএফ ক্লাস শেষ করে এই 3টা বা 4টা পেজ আপনাকে দিয়ে দিব। ভাইবেন না পুরোটা দিতেছি, জাস্ট এই চেঞ্জ গুলো পাবেন। চেঞ্জই আছে 3টা, একটা হচ্ছে এই ভার্বের চেঞ্জ, একটা আছে টেন্সের চেঞ্জ, আর একটা আছে টাইমের চেঞ্জ। যেমন নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, এই জিনিসগুলো। ডান। চেঞ্জ আরো আছে, এই যে আর একটা চেঞ্জ, এটাও নিতে পারেন। সোজা কথা, দিস থাকলে দ্যাট, টুডে থাকলে কি হয় দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে কি দিবেন দ্য প্রিভিয়াস ডে, নাও থাকলে দেন, টুমোরো থাকলে দ্য ফলোইং ডে, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দোজ, টু নাইট থাকলে দ্যাট নাইট, হেন্স থাকলে কি বসাবেন দেন্স। এখন আসেন, যদি থাকে আপনার সামনে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম তাহলে বসাবেন দ্য প্রিভিয়াস প্লাস টাইম। মানে লাস্ট ডে তাহলে কি বসাবেন দ্য প্রিভিয়াস ডে, লাস্ট মান্থ তাহলে কি বসাবেন দ্য প্রিভিয়াস মান্থ, যা থাকে। আর নেক্সট এর সাথে যদি টাইম দেন তাহলে কি দিবেন দ্য ফলোইং প্লাস টাইম। যেমন নেক্সট ডে, যদি থাকে নেক্সট ইয়ার তাহলে কি দিবেন দ্য ফলোইং ইয়ার। কাম থাকলে কি হয় গো হয়, সেটা শুধু একটা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? যদি অনুমতি নেওয়ার ক্ষেত্রে হয়, যে মে আই কাম ইন, এই ক্ষেত্রে ছাড়া কিন্তু অন্য ক্ষেত্রে হয় না, ঠিক আছে? আর একটা ভুল প্রায় করেন, এই অনেকে ইট থাকলে কি বসায় দেন দ্যাট। মনে রাখেন ইট থাকলে ইট হবে, নো চেঞ্জ।
ও ট্রুটা থাকলে দ্যাট নাইট লিখছি, এটা ডে হবে ভাই, ওই টাইপিং মিস্টেক আর কি। ইট থাকলে কিন্তু কোনো চেঞ্জ করবেন না, ভুলেও করবেন না। আপনাদের একটা বিখ্যাত বই আছে, আমি নাম বলতেছি না, বিখ্যাত বইতে দেওয়া ইট থাকলে দ্যাট হয়। কথা বুঝছেন? এখন বুঝে নেন। হুম, কি জানি, আউল বই। দিন যায় বইয়ের সাইজ বাড়ে, সব বই দিন যায় বইয়ের সাইজ বাড়ে, কি লেগে সাইজ বাড়ে? কোশ্চেন অ্যাড করে আর পরের বছর দেখা এডি কমন আইছিল। বুঝছেন? এই হচ্ছে অবস্থা। না, হালকা করে বলা যাবে না। আমি বিখ্যাত বই বলি তো, আমি বিখ্যাত বই বুঝে নেন, চেঞ্জ গুলো হয়েছে। আচ্ছা, এখন কিছু প্র্যাকটিসে আসেন হালকা। এই কথাটা শুরুতেই বলছি, আর একবার একটু বলি, যে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। বলছিলাম না এটা? যেমন এই দুটো দেখেন, উদাহরণ দেখেন, তাহলে ক্লিয়ার হবেন। কি বলা আছে? দ্য ডক্টর সেইজ টু হিম, এটা কিসে দেওয়া ভাই? সেজ, প্রেজেন্টে আছে না? আবার আসেন পরেরটা যদি করা যায়, যে দ্য টিচার উইল সে, তাহলে আবার কিসে দেওয়া আছে? ফিউচারে। তাহলে কি আর কিছু হবে? তাহলে যখন হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার থাকবে তখন কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে জাস্ট চেঞ্জ গুলা করি। তাহলে দা ডক্টর লিখেন। সেইজ টু থাকলে আপনি রাখতে পারেন, চাইলে টেলসও দিতে পারেন, কারণ সে টু থাকলে কি বসাই? টেল। সেই টু থাকলে বসাই কি? টোল্ড। আর সেইজ টু, এই এসটা কি কারণে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে। কথা বুঝতে পারছেন? তাহলে দা ডক্টর টেলস কাকে জিজ্ঞেস করছে? হিম। এখন ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটা, এই বাক্যটা কি, কোন টেন্সে আছে? বোর্ড ঠিক করেন। বোর্ড কি করব ভাই? ব্যাকগ্রাউন্ড তো ভাই আগে থেকে ঠিক করা, মানে দিয়ে দেওয়া। এই হচ্ছে অবস্থা। আসেন, ইউ উইল বি অল রাইট আফটার দ্য ট্রিটমেন্ট, ঠিক আছে? তাহলে বাক্যটা কি? অ্যাসার্টিভে দেওয়া। যখন অ্যাসার্টিভ দেওয়া থাকবে তখন আপনি কি বসাবেন? দ্যাট বসাবেন। এই যে দ্যাট বসাইলাম, বসাইছি। এখন আসেন, ইউটা কোন পার্সন? পার্সন হচ্ছে তিনটা, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর কি থার্ড পার্সন। ফার্স্ট পার্সন থাকলে যা ধরবে কাকে? সাবজেক্টকে। সেকেন্ড পার্সন গেলে ধরবে হচ্ছে অবজেক্টকে। আর থার্ড পার্সন থাকলে কোনো চেঞ্জ করা যাবে না। তাহলে ইউটা এখানে কাকে বোঝায়? হিমকে বোঝায়। তাহলে হিমের সাবজেক্টিভ কে? হি। উইল থাকলে চেঞ্জে কি দিবেন? এই তো। কে ভাই? আগের অংশ কি? প্রেজেন্টে না? তাহলে প্রেজেন্ট থাকলে কি কোনো চেঞ্জ করার দরকার আছে বা করা যাবে? করা যাবে না। তাহলে হি উইল যা আছে তাই, হি উইল বি অল রাইট আফটার দ্য ট্রিটমেন্ট। ক্লিয়ার? পরেরটা কি করা লাগবে? দেখেন, দ্য টিচার উইল সে, তাহলে দা টিচারের জায়গায় বসেন। এখন ঝামেলা পাকছে, এই হ্যাভ ইউ এভার পাসড ইন দ্য এক্সাম, এই বাক্যটা কোন বাক্য? ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভে কি পরিবর্তন করা লাগে? এখানে উইল সের জায়গায় কি করতে হবে? আস্কড নাকি উইল আস্ক? কথা বোঝেন আগে। কেন ভাই ভি3 হবে? হ্যাভ ইউ এভার পাস্ট তো এখানে আছেই। আচ্ছা, তাহলে দ্য টিচার উইল আস্ক কাকে জিজ্ঞেস করছে? আমাকে। ইনভার্টেড কমা থাকলে, মানে ইন্টারোগেটিভ থাকলে কি দেওয়া লাগে? ইফ। গেল। এখন বলেন ইফের পর কি হবে? এই ইউটা কি সাবজেক্ট না? এটা কাকে যা ধরবে? মিকে। তাহলে হয়ে যাবে কি? আই। এখন আসেন, হ্যাভ কি কিছু হবে? চেঞ্জ কি হবে? আছে কি ফিউচারে? তাহলে ফিউচার থাকলে কিছু চেঞ্জ হয়? কোনো চেঞ্জ হবে না। তাহলে হবে কি? ইফ আই হ্যাভ এভার পাসড ইন দ্য এক্সাম। মিথিলা ফারজান, আপনি কি অলওয়েজ প্রতিদিনই দেরিতে আসেন? মানে ক্লাসে কি মাত্র জয়েন করলেন? মিথিলা আপু,
ইফটা কি কারণে? ইফটা হচ্ছে কারণ বাক্যটা হচ্ছে দেখেন প্রশ্নবোধক আছে না, তাহলে প্রশ্নবোধক হলে কি বসাবেন? ইফ বসাবেন। এই প্রশ্নবোধকের জন্য তো একটা ইফ বসায় দিছি। তারপর আসেন সাবজেক্ট কে, আই হ্যাভ এভার পাস্ট ইন দ্য এক্সাম। চেঞ্জ কেন হয় নাই? কারণ সেইজ হচ্ছে প্রেজেন্টে, উইল সে হচ্ছে ফিউচারে, ওই যে একটু আগে বললাম। তাহলে দেরি হইলে হঠাৎ করে কোশ্চেন করলে কেমন হবে? আপনি দেরিতে আসছেন, তাহলে আগের গুলো না শুনে যদি বলেন চেঞ্জ হইলো না কেন, তাহলে তো বিপদ। আগে বুঝতে দিতে হবে পুরোটা। এখানে আবার কই দিচ্ছে উইল আস্ক কেন। আচ্ছা আবার আসেন বলি, এখানে বাক্যটা কি আছে? ইন্টারোগেটিভ না? আচ্ছা ইন্টারোগেটিভ যখন থাকে তখন রিপোর্টিং ভার্বটা কি চেঞ্জ হয়ে যায় না? তখন কি হয়? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যায়। উইল উইলের জায়গায় রাখেন। হে টু থাকলে কি দিবেন? আস্ক দিবেন না? এই জন্য আস্ক দিছি আমি, এই তো। ক্লিয়ার এখন আপনারা? রেডি? ডান? আচ্ছা, আমরা এখন এই যে মাস্ট ভার্সেস হ্যাড টু, এটা একটা ক্লিয়ার করার একটা ব্যাপার আছে। এটা 3 স্টার দিয়ে রাখেন, কখন মাস্ট আর কখন হ্যাড টু। দিছেন? এই মাস্ট ভার্সেস হ্যাড টু দিয়া এই দুটো উদাহরণ আগে লিখেন, একটু মাঝে গ্যাপ দিয়েন। উদাহরণ দুটো খাতায় লিখে ফেলেন, একটু গ্যাপ দিয়ে লিখেন, আমরা চেঞ্জ করব। ইউ মাস্ট গিভ মি দ্য পেন, আর হচ্ছে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। যেটা দেখবেন কারেক্ট সেটা নিবেন। সেই টু করা যায়, টোল্ডও করা যায়, দুটাই ঠিক। দুটো একসাথে থাকবে না, তখন দেখবেন অপশনে কোথাও না কোথাও চেঞ্জ আছে। শুনেন, যারা প্রশ্ন করে যদি প্রশ্নে ভুল না থাকে তাহলে প্রশ্ন তারা ঠিকঠাক মতোই করে। আমরা যেমন গ্রামেটিক মানে ব্যাকরণ মেনে উত্তর করি না, ওরাও ব্যাকরণ মেনেই আপনাকে প্রশ্নটা করে। কথা কি বুঝতে পারছেন? চিপাই কিন্তু আমরা এটা থাকি না। আপনারা ভাবেন যারা প্রশ্ন করে তারা নিজের ইচ্ছা মতো কোশ্চেন করে, না এমন না। অনেক কিছু ভেবে করতে হয়। যেমন ম্যাথ যখন করেন তখন একটা জিনিস দেখছেন ম্যাথের উত্তর মিলে যায়, এমন সংখ্যায় পড়ে যে কাটাকাটি করা যায়, এটা ওটা করা যায়, মানে কি ওরা আপনাকে ভেবে করে কোশ্চেনটা। আর কিছু কিছু ফ্যাকাল্টি আছে যারা ঘাউরামি করে, তেরামি করে, তখন আর দেখবেন দশমিক আসে। যেমন আমাদের আইবিএ ফ্যাকাল্টি একটা, ওরা আপনাকে পূর্ণ সংখ্যায় আনসার দিতেছে না। আমার এখনো মনে আছে এই আইবি আমাদের পরীক্ষার সময় এরকম একটা কোশ্চেন দিছিল। সাধারণত ম্যাথ আমি হচ্ছে ম্যাথ আমার ভালো লাগে, পড়াই শুধুমাত্র একটা জায়গায়, সেটা ট্রান্সফার পরে। এখন এই আইবিএতে একটা প্রশ্ন ছিল এরকম, কিছু একটা ধরে ভাগ দিছে, হ্যাঁ, ভাগ দেওয়ার পরে উত্তর আসে হচ্ছে 12। পূর্ণ সংখ্যা 12 না, 12-এর পর দশমিক আছে, শুধু 12 না। এখন ঝামেলাটা হচ্ছে আমি যখন দেখতেছি 12 আসছে, আমি অপশনে 12 খোঁজা শুরু করছি। 12 খোঁজার পরে যেটা হয়েছে, ওরা দশমিকের পর এরকম দিছে 5, 9, 8, 7, 6, মানে দশমিকের পর তারা 5টা করে সংখ্যা দিছে। মেজাজটা যা খারাপ লাগছে জানেন। দশমিকের পরে আমার পরে এক এক করে মিলেছি, 5 মিলল, 9 মিলল, 8 মিলল, পরে যাই দেখি একটা 76, একটা 78। মেজাজটা আরো খারাপ, যে আবার এখন ভাগ করে বৈশা বৈশা। এরকম মানে এরকম 3টা অপশন, 3টা 12 দিয়া 5, 9, তারপরে এসে 8, 7, 6, দিছে 7, 8, 6, দিছে 7, 8, 9। এই যে মেজাজ খারাপ লাগতেছে, বুঝছেন? এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, পুরোটা করাই লাগবে আমার। এই আইবি এই তেরামিটা করে, তাছাড়া অন্য ফ্যাকাল্টি এটা করে না, তারা খুব জেনারেলি কোশ্চেন করে। আর আইবি এর কোশ্চেন দেখলে তো আপনারা যারা চাকরি পরীক্ষার্থী আছেন আগেই তো লক হয়ে থাকে আপনাদের, কথা বুঝছেন? আর একমাত্র আইবি এর পরীক্ষা যদি আমি শুনি যে আইবি ফ্যাকাল্টি পরীক্ষা নিবে, আমার ক্ষেত্রে যেটা হয় আমি কোনো প্রিপারেশন আর নেই না, কোনো প্রিপারেশন নিব না। যেমন হচ্ছে একটা পরীক্ষা দিছিলাম কয়দিন আগে, ভাইবা দিছি, বলতেছি না কোনটার, যদি ওটা হয় তাহলে ব্যাংক ছেড়ে দিব।
এখন যেটা হয়েছে, রিটেন প্রিলি পরীক্ষা দিছি, রিটেন টিকছি, রিটেন পরীক্ষা হবে। এখন বিভিন্ন জন বলতেছে এটা পড়ো, ওইটা পড়ো, এই টপিক পড়ো, সবাই ধুমে পড়ে গেছে। আমি চুপচাপ বসে আছি হলের সামনে, মানে পরীক্ষার হলের সামনে, যে কিচ্ছু পড়ি নাই, আগে কিছু পড়ি নাই, কারণ আমি জানি আইবি রিটেন কমন দিবে না আপনাকে। পরিবেশ, তারপরে অর্থনীতি অর্থনীতি সব পড়ে গেছে। যা কি দিছে জানেন? যা দিছে, রাইট এ প্যারাগ্রাফ অন পারসিভিয়ারেন্স, মানে অধ্যাবসায়ের উপর একটা প্যারাগ্রাফ, মানে রচনা লিখো। কোন বেটা কমন ফেলাইবে এটা? কারো সাধ্য আছে? পারসিভিয়ারেন্স মানে অধ্যাবসায়, কিচ্ছু করার নাই। এখন আমি এটা জানতাম যে কিছু একটা টপিক দিবে যা কমন পড়বে না, দেখেন এরকমই ফেলা দিছে। এখন লেখ, এবং যেটা দিছে বাংলার যেটা টপিক, হ্যাঁ বাংলা টপিক কি দিছে জানেন? আচ্ছা, কিভাবে আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন বা নিজের দক্ষতা বাড়াবেন, এটার উপর একটা রচনা লিখেন। কমন ফালান আপনি? পসিবল কমন ফালানো? এই হচ্ছে কথা। আইবিএ পরীক্ষা দিলে এখানে কখনো আপনাদের জাস্ট লিখতে হবে বেসিকের উপরে। এই হঠাৎ করে রংপুর ইউনিভার্সিটি লাগাইছেন কেন? হ্যাঁ আসেন, মাস্ট ভার্সেস হ্যাড টু, দুটা কথা আগে মনে রাখেন। ইউ মাস্ট গিভ মি দ্য পেন, তার মানে তোমার কলমটা দিতে হবে। আর ওটা কি? ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। বলতে পারবেন? এই পরেরটা আগে আসেন, ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। আমার এটা কথার আগে উত্তর দেন। বাবা মাকে সম্মান করা কি বাধ্যতামূলক না উচিত? মানে বাবা মাকে সম্মান করা উচিত না বাধ্যতামূলক? বাধ্যতামূলক না? বাপরে, আরেক কুতুবুদ্দিন বাধ্যতামূলক পাওয়া শুরু করছে। যারা বাধ্যতামূলক বলতেছেন, আচ্ছা জীবনে কি কোনোদিন বাপ মায়ের সামনে চড়া গলায় কথা কন নাই? ওটা উচিত। বাধ্যতামূলক কোনটা? যেটা না করলে জেল জরিমানা বা শাস্তি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? বাবা মাকে সম্মান করা উচিত যদি বাধ্যতামূলক হইতো, তাহলে পৃথিবীতে এতগুলো বৃদ্ধাশ্রম থাকতো না। কথা কি বুঝছেন? রাস্তাঘাটে পড়ে থাকতো না। এখন শুনেন, তাহলে এই বাবা মাকে সম্মান করা কি উচিতের মধ্যে পড়ে না? মানে বিবেকের কথা চলে আসে, বিবেক দ্বারা বিবেচনা করলে আপনার কাছে উচিত মনে হয়। কিন্তু দেখেন তো, তোমাকে কলমটা দিতে হবে, মানে কি আর কোনো নিয়ম এখানে খাটবে? দিতে হবে মানে দিতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে এখন দুটা কথা আসেন। উচিত বোঝালে, লিখেন আমার সাথে নোট। উচিত বোঝালে মানে কি? বিবেকের প্রশ্ন আসলে উচিত বোঝালে মাস্টের পরিবর্তে মাস্ট হবে। মানে উচিত না করলেও ক্ষতি নাই, ঠিক আছে? আর যদি বাধ্যতামূলক বোঝায়, তাহলে বাধ্যতামূলক বোঝালে মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে, মানে যেটা না করে আর কোনো গতি নেই। উচিত বোঝালে মাস্টের পরিবর্তে মাস্ট হবে, মানে কি জানেন? এই হ্যাড টু এর যে পাওয়ার, এই হ্যাড টু এর পাওয়ার মাস্টের চেয়ে বেশি। এটা হচ্ছে মূল কাহিনী। মাস্টের চেয়ে হ্যাড টু এর পাওয়ার বেশি, মানে বেশি শক্তি দেয়। এখন বাবা মাকে সম্মান না করলেও কোনো ক্ষতি নেই, ব্যাপারটা এরকম। কোনো জেল জরিমানা হবে না, আপনাকে কেউ ধরে পেটাবে না, কিংবা অন্য কিছু হচ্ছে না। এখন যেটা কইতেছেন যে শাস্তি হবে, সে শাস্তি কি ইহকাল না পরকালে? কথার কথা এটা হচ্ছে, আপনার দেখবেন যে বিবেকের কথা চলে আসে। এই শাস্তি কিন্তু আমি আপনাকে দিতে পারবো না। আমি যদি কথার কথা এখন ফোন দিয়ে আমার বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার করি, আপনি কিন্তু আমার কোনো শাস্তির আওতায় আনার অধিকার রাখেন না। রাখেন কি আদৌ? আর কিন্তু যদি মনে করেন যে আপনি আমার কাছে টাকা নিছেন, আমি আপনার কাছে টাকাটা ব্যাক চেয়ে দিচ্ছি, আপনি দিতে বাধ্য, না দিলে আমি আপনার এগেইনস্টে কোনটা অ্যাকশন নিতে পারি। কথা বুঝছেন? এটাই বললাম যে উচিত বোঝালে মাস্টের পরিবর্তে বসাবেন মাস্ট, আর বাধ্যতামূলক বোঝালে মাস্টের পরিবর্তে কি বসাবেন? হ্যাড টু। করে দেওয়া লাগবে এই দুটা। কেন করে দেওয়া লাগবে? নিজে চেষ্টা করেন, মাথা কাজ না করলে তো বিপদ। যখন ভাত খান তখন কি কেউ চাবায়া দেয়? তাহলে করেন।
কি সেই টু থাকলে কি বসাবেন? টোল্ড, অন্য কিছু দিতে পারেন যা মন চায়। তাহলে শি টোল্ড মি, করতে থাকেন, ট্রাই করেন। এখানে কি আছে? ইউ, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন হলে কাকে যা ধরবে? মি। তাহলে মিটা হয়ে যাবে কি? আই। তাহলে এখন যেহেতু ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য বসাবে কি একটা দ্যাট। তাহলে শি টোল্ড মি দ্যাট আই। এখন বলেন তো মাস্ট উঠে গিয়ে কি বসাবেন? এখানে কিন্তু হ্যাড টু, আর পরেরটার ক্ষেত্রে বসাবেন হচ্ছে মাস্টের পরিবর্তে মাস্ট। এই তো চেঞ্জ। তো ট্রাই করেন। আই হ্যাড টু, গিভ, গিভের জায়গায় বসেন। মিটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কাকে গিয়ে ধরে? কাকে গিয়ে ধরে? সাবজেক্ট। সাবজেক্ট কে আছে? শি। এখন দেখেন তো গিভ কি ভার্ব না? তাহলে ভার্বের পর বসে কি অবজেক্টিভ ফর্ম, গিভ হার। পরেরটা ক্লিয়ার? একজন কমেন্টে লিখছেন যে ইমাম সেইড আল্লাহ মাস্ট পানিশ দ্য ইভিল। ধর্মীয় বিষয় তো ভাই সেনজিটিভ ইস্যু, সেক্ষেত্রে মাস্ট থাকলে মাস্টই বসাবেন। কথা কি বোঝা গেছে? এখন সৃষ্টিকর্তাকে তো আমরা তাকে ডিফারেন্সিয়েট করে দিতে পারি না যে কোনটা উচিত কোনটা বাধ্যতামূলক। কথা বুঝতে পারছেন? এক্ষেত্রে আপনি মাস্ট বসাবেন। এখন কিছু কোশ্চেন আমরা সলভ করি জাস্ট। আচ্ছা, আপনারা এখানে যারা ক্লাস করতেছেন একটা তথ্য আমাকে দেন, আপনারা আসলে কিসের ক্লাস করতেছেন? মানে কোন ব্যাচের আপনারা? বিসিএস এর নাকি প্রাইমারি নাকি নিবন্ধনের না কিসের? হ্যাঁ, বিসিএস বাদে সব। আচ্ছা, প্রাইমারি আছেন এনটিআরসি এ 10 to 20, হার প্যারেন্ট। ভাই এই ক্ষেত্রে তো মাই প্যারেন্টস হবে। আচ্ছা, আমাকে একটা কাজ করেন, সেটা হচ্ছে ন্যারেশন তো আহামরি পড়ানোর কিছু নাই, বাকি যা ছিল শেষ আছে। এখন লাস্টে আমার একটা জিনিস মনে করাবেন, জাস্ট আমাকে বলবেন স্যার কিছু একটা বলতে চাইছিলেন। হ্যাঁ, আমার মনে থাকবে। আমাকে জাস্ট মনে করেন যে কিছু একটা বলতে চাইছিলেন, তাহলেই হবে। আসেন আমরা কোশ্চেন সলভ করি। মানে মনে করেন জাস্ট। হ্যাঁ, এসির আবার কি হলো? আপনি এদের সরলেই তো হয়, এদিকে বা এদিক সরলেই তো হয়। ওই জায়গায় দিয়ে থাকা লাগবে শেখ হাসিনার মতো। আসেন, চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। এখানে হবে না, টুটা হবে না। She said to me, are you happy in your new job? দেখেন, she said to me, are you happy in your new job? এখানে কি দেখতেছেন? কোশ্চেন মার্ক। যখনই আপনি কোশ্চেন দেখবেন তখন কি আস্কড নিবেন? এই তো। এখন চারটা অপশনে কি এই প্রথম অংশটা করে সেম দেখেন।
এই কোশ্চেন কিন্তু আমি আগে দেখি নাই, আবারও বললাম আমি আপনাদের সাথে সলভ করি। আসেন তাহলে শি আস্কড মি ইফ, প্রত্যেকটাতে এখন ইফ দেওয়া লাগবে, আবার কি করা যায় ওয়েদারও করা যায়, মানে এটাও হইতে পারে। এখন আসেন, আর ইউ হ্যাপি ইন ইউর জব, যখন আপনি ন্যারেশন করবেন তখন ট্রাই করবেন আগে নিজে করে নিতে, অপশন না দেখে, ঠিক আছে? দেখেন আর ইউ হ্যাপি, তাহলে ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন কাকে কে ধরে? মি কে, তাহলে হয়ে যাবে কি আই। এখন আছে আর ইউ, তাহলে আয়ের সাথে হয় কি আই ওয়াজ। অ্যামেজার থাকলে কি দিবেন? ওয়াজ অথবা ওয়ার। তাহলে আই এর সাথে ওয়াজ আছে কই? এখানে আছে কি হ্যাড, এ নাম্বার হবে না, ওয়াজ হতে পারে। এখানে আছে হ্যাভ, এটাও হবে না, এম প্রেজেন্টও হবে না। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার। দেখেন জাস্ট আমরা দেখবো যে কিভাবে কোনগুলো আসতেছে, আর কিচ্ছু না। এক নাম্বার ক্লিয়ার? 2 নম্বরে আসেন। said to him thank you, যেখানে একটা কথা বলছিলাম, যখনই থাকবে থ্যাংক তখন কি দিবেন? থ্যাঙ্কড। যখনই দেখবেন কংগ্রাচুলেশন তখন কি দিবেন? কংগ্রাচুলেটেড। এই তো, তাহলে আসেন থ্যাংক ইউ, ভালো কথা। তাহলে শি আর এই said to থেকে কি বসাবেন? থ্যাঙ্কড বসাবেন। এখানে টোল্ড না, জাস্ট থ্যাঙ্কড, ভার্বটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে শি টোল্ড হচ্ছে না, শি said to হচ্ছে না, বাকি থাকলো কোনটা? বি আর সি। এখন she said to him, এখানে আছে কি থ্যাংক ইউ না, ইউটা কোন পার্সন? সেকেন্ড পার্সন কাকে গিয়ে ধরে? অবজেক্ট কে, অবজেক্ট এখানে কে? হিম। তাহলে বসাবেন কি এই যে বি নাম্বার। আর কিছু কথা আছে? আর কোনো কথা নেই। এখানে আবার আবেগের কারণে ইউ দিয়েন না, এই ইউটাই কিন্তু চেঞ্জ হয়ে হিমে চলে গেছে। এই যে দুই একজন মানে আবেগের কারণে অ্যান্সার দিয়েছেন সি, সি কিন্তু হচ্ছে না ভাই। থ্যাংক হিম, জাস্ট কাহিনী শেষ। আবেগ কন্ট্রোল করেন, বিবেক দিয়ে কাজ করেন। কিনে আসেন। দ্য টিচার সেইড থ্যাংক ইউ মাই বয়েজ, দ্য ইনডিরেক্ট নারেশন অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে, এইটুকের পরিবর্তন করেন। আবারও একই অবস্থা, এখানে কি দেখতেছেন? থ্যাংক, তাহলে সেইড টু রেগে কি বসাবেন? থ্যাংক। আচ্ছা থ্যাংকটা দিছে কাকে? এই অবজেক্টটা কিন্তু পরে আছে। থ্যাংকটা কাকে দিছে? বয়েজকে। তাহলে ট্রাই করুন অবজেক্টটাকে আগে নিয়ে আসতে, ঠিক আছে? তাহলে দা টিচার সেইড হচ্ছে না, দা টিচার টোল্ড হচ্ছে না, তাহলে বাকি থাকলো কোনটা? সি আর ডি। এখন কি দা বয়েজ ওয়ার থ্যাঙ্কড, আপনি তো ভয়েস চেঞ্জ করতে কয় নাই রে ভাই, তাহলে উত্তর কোনটা? সি নাম্বার। দা টিচার থ্যাঙ্কড দা বয়েজ। এই যে কাহিনী শেষ। বুঝা গেছে? 3-4টা ব্যতিক্রম আমরা দেখবো শেষের দিকে, যদি থাকে তাহলে ভালো, নাহলে লিখে দিব আমি। এখানে তো আর মাই বয়েজ অপশনে নাই, আমাকে তো অপশন বিবেচনা করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? 4-এ আসেন। ওয়েল হোয়াট আই ক্যান ডু ফর ইউ, এই ওয়েল দেখলে প্যাচ খায়েন না, ওয়েল ওয়েলের জায়গায় রেখে দেন, না থাকলেও সমস্যা নেই। ওয়েলটা একটা হুদে একটা এক্সপ্রেশন। দেখেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি, তাই না? এখন আসেন এক এক করে। দ্য ম্যানেজার সেইড, তাহলে দ্য ম্যানেজার হবে কি? আস্কড হইতে পারে, আর একটা জিনিস হতে পারে, দেখেন তো এটা ডু নো না, এটা টু নো, ওয়ান্টেড টু নো। এও হইতে পারে, সিও হইতে পারে, কিন্তু অন্যগুলো হচ্ছে না, এটুকু তো নিশ্চিত নাকি? বি আর ডি। এখন আসেন এ নাকি সি। দ্য ম্যানেজার আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম। এখন আমার এই জায়গায় প্রশ্ন আছে, অনেকে এ দিবেন আমি জানি। দেখেন তো ইউ, ইউটা কোন পার্সন? আচ্ছা জিজ্ঞাসা করছে কাকে, কেউ কি উল্লেখ আছে? তাহলে এটা হিমও হইতে পারে, হারও হইতে পারে, মিও হইতে পারে, দেমও হইতে পারে, আসও হইতে পারে, অনেক কিছু হইতে পারে না? সেরকম কিছু কি উল্লেখ আছে? তাহলে আপনাকে যদি প্রশ্ন করা হয় এই হিমটা আনলেন কোন আসমানি কিতাব থেকে, কোন উত্তর আছে আপনার কাছে? ওহি তো নাজিল হয় নাই, তার মানে এই নাম্বারটা উত্তর নয়, উত্তর কি নাম্বার? এখন কথা হচ্ছে এখানেও তো হিম করা আছে, তাহলে কি করাম? এখন যখন যেটা হচ্ছে, যখন হচ্ছে কোনো কিছু করতে চাচ্ছেন যে আমি আপনার জন্য কি করতে পারি, তখন কি এটা একটা ইয়া বোঝায় না, নমনীয়তা বোঝায় না, যে জানতে চাচ্ছেন যে কি করতে পারি। এই জন্য এক্ষেত্রে অপশন বিবেচনায় আপনি ওয়ান্টেড টু নো কে নিয়ে আসবেন।
দেখেন আমি কিন্তু লিখে দিছিলাম আপনাকে যে ওয়ান্টেড টু নো হতে পারে, মনে আছে? ওই যে আস্কড হইতে পারে লিখছিলাম, তারপর কি হইতে পারে, এনকোয়ার্ড হইতে পারে, কোশ্চেন হইতে পারে। কথা বুঝতে পারছেন? যখনই এরকম কোনো কিছু জিজ্ঞেস করবে যে কি করতে পারি, কিভাবে সাহায্য করতে পারি, তখন নিয়ে আসবেন কি ওয়ান্টেড টু নো। হ্যাঁ, এই নাম্বারটা হইতে বললাম যে একটা আছে, চেঞ্জ কোথায়, এই একটা জায়গায় না, একটাতে আছে হচ্ছে আস্কড, আরটাতে কি দেখতেছেন ওয়ান্টেড টু নো। এখন আপনি বাক্যটাকে বিবেচনা করেন, দুটাই বসানো যায়, কিন্তু বাক্যটাকে বিবেচনা করেন। জানতে চাইছে আমি আপনার জন্য কি করতে পারি, এই যে একটা নমনীয়তা বুঝাইছে বা অনুরোধ বুঝাইছে, এই জন্য অ্যান্সারটা ওয়ান্টেড টু নো দিতে হয়। অপশন বিবেচনা যদি অপশন সিটা না থাকতো তাহলে আমি একে নিতে পারতাম। কথা বুঝতে পারছেন? ওকে, আসেন পাস। He said, "Can you sing?" And I said no. করেন, এক এক করে আসে। He said, তাহলে হবে কি he asked। আচ্ছা, তাহলে he asked আছে কোথায় কোথায়, সিতে নাই, বাকি তিনটাতে তো আছে। আসেন, তাহলে he asked কাকে জিজ্ঞেস করছে, আমাকে, তাহলে মি বসান, সমস্যা নাই। এখন কথা হচ্ছে ক্যান ইউ সিং, এটা শুরু হয়েছে কি দ্বারা, অক্সিলারি ভার্ব দ্বারা না, তাহলে আপনি কি দ্যাট বসানো যাবে? দেখেন এও বাদ চলে গেল, বাকি থাকলো কোনটা, বি আর ডি। এখন ইফ আই কুড সিং, ইফ আই কুড সিং এন পর্যন্ত সেম। এখন বসবেন কি, আই সেইড দ্যাট আই কুড নট নাকি আই সেইড নো, কোনটা? শোনেন, সাপোজ আমি যদি আপনাকে বলি হ্যাভ ইউ ইটেন, আপনি যখন উত্তর করবেন নো, তার মানে কি শুধু নো? এই উত্তরটা অ্যাকচুয়ালি কি, আই হ্যাভ নট ইটেন, তাই না? আই হ্যাভ নট ইটেন, আপনি এই শর্টটাকে কি বলেন, জাস্ট নো বলে চালা দেন, কিন্তু নোটাকে একটা কোনো পরিপূর্ণ বাক্য আগে বলেন, নোটা কি কোনো পরিপূর্ণ বাক্য? তাহলে পরিপূর্ণ বাক্য না হলে আপনি সরাসরি কিভাবে বলেন যে আই সেড নো? অভ্যস্ত হলে তো চলবে না। এই নো মানে কি, তোমার বলছে হচ্ছে ক্যান ইউ সিং, তার মানে কি আই ক্যানট সিং, এটা তো তার অ্যান্সার, এটা হচ্ছে তার অ্যান্সার। নো মানে কি আই ক্যানট সিং, তাহলে চেঞ্জ করার সময় তো আপনাকে বাক্য ধরে নিতে হবে, আপনি শুধু দিলে হবে না। যদি থাকতো যে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, তাহলে একটা কাজ করা যেত, কিন্তু সেটা তো নাই, সেটা কি আছে? তাহলে আপনাকে ধরে নিতে হবে একটা বাক্য এখানে আছে, সেটা কি বাক্য বলেন, আই ক্যানট সিং। তাহলে এখন চেঞ্জ করেন, আই সেইড দ্যাট, কারণ আই ক্যানট সিংটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য বসবে কি দ্যাট, আর ক্যানট থাকলে হবে কি এই যে কুড নট। উত্তর কোনটা, বি নাম্বার। আবারও বলি, যখন দেখবেন এরকম নো, এই যে আই সেইড ইয়েস, আই সেইড নো, এগুলো কিন্তু ভুল কথা। হয় রিপ্লাইড ইন দ্য নেগেটিভ পজিটিভ দেওয়া লাগবে, নয়তো আপনাকে পূর্ণাঙ্গ বাক্য ধরে নিয়ে করতে হবে। কথা কি বুঝে গেছে? কি ভাই বুঝতেছেন? আপনি কই যেন হারায় যান, ঠিক আছে, কোথায় যেন হারায় যান। শুনুন, আপনাদের একটা কথা বলি, হ্যাঁ, এই যারা একটা ক্লাস করতে অনেকে বলেন যে ভাই প্র্যাকটিসের জন্য কোন বই, প্র্যাকটিসের জন্য ট্রাই করবেন যে বইতে বেশি প্র্যাকটিস দেওয়া থাকে। এখন সেক্ষেত্রে আবার একটা বইয়ের নাম আসে, সরাসরি আসে, কি আসে, এই যে একটা বিখ্যাত একটা বই আছে আপনাদের, কি বই কোন, আরে কোন, এই যে মাস্টার, এই তো। এর আমি দেখতে পারি না একটা কারণে, সেটা হচ্ছে ব্যক্তিগতভাবে দেখতে পারি না। কি কারণে? কারণ প্রচুর পরিমাণ অহংকারী, অহংকারী মানুষদের কথাবার্তা কোনো মানে ইয়া নাই, ভদ্রতাবোধ তার ভিতরে নাই। জন্মের পর থেকে হয়তো বাপ মা তারা শিক্ষাটা দিতে পারে নাই, সরাসরি আমি বললাম, কিন্তু এই বইয়ের রুলস পোর্শন তো বাসায় আপনারা খাইছেন। ভালো বই যে ছোটবেলায় বলছিলাম একটা বই, শুনুন, আপনি জীবনে যত বড় হন ভাই, আপনাকে বলি ভদ্রতা নমনীয়তা রাখবেন, মানে পা মাটিতে রাখবেন। এই যে মনে করেন এটা মাটি, আপনি যত উপরে উঠতে যাবেন না, আপনি তত পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পড়ে যায় কারা, যারা উপরে থাকে। এই জন্য কখনো উপরে উঠবেন না, মাথার নিচে রাখবেন আজীবন। আর একটা জিনিস দেখবেন, অহংকারী কারা হয়, এটা আমাদের টিচার বলছিল যে অহংকারী হয় তারা, যেটা হচ্ছে যার যেটা পাওয়ার যোগ্যতা ছিল না সে সেটা পেয়ে গেছে।
এই মানুষগুলো অহংকারী হয়, এই অহংকারী হবেন না, ঠিক আছে? আপনারা যে কোনো বই পড়েন, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? মানে স্পেসিফিক কোনো বই নাই। হ্যাঁ, আর অ্যাপেক্স ভালো আছে, সস ভালো আছে। আপনারা চাইলে হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম নিতে পারেন, চাইলে জয়কুলের বই নিতে পারেন, যায় যেটা মন চায়। ওকে, আসেন 6। বুঝছেন? ওকে, আসেন। আমি একটা বই লিখুন, বুঝছেন? কিনেন আপনারা, যদি ততদিনে চাকরি পেয়ে যাবেন, কিনিয়েন, দেখি কয় বছর লাগে। মাঝে মধ্যে ব্যাংকে কাজ না থাকলে আমি এই কাম করি, একখানিতে ওপেন কইরা, যদি আমাদের পিসি গুলো খুব মানে স্পেশাল পিসি, কেন কেন স্পেশাল পিসি জানেন? কোনো পিসিতে কোনো পেনড্রাইভ কাজ করে না, মানে কোনো পিসিতে কোনো পেনড্রাইভ আমাদের কাজ করে না, কোনো পিসিতে কোনো নেট নাই, কিন্তু আমরা কাজ করি নেটে। কি বুঝলেন? মানে এটা বিশেষ একটা পদ্ধতি, আমি জানি না। সেদিন আমি একটা দিছি, এই গতকালকে, একটা ফাইল নেওয়ার জন্য, মানে ব্যাংকেরই ফাইল, এক পিসি থেকে আরেক পিসিতে নিব। মা দেখি পেনড্রাইভ সাপোর্ট করে না। তাতে বুঝলাম সবগুলো পিসিতে পেনড্রাইভ অফ করে দেওয়া, মানে যাতে কোনো গুরুত্বপূর্ণ ফাইল বাইরে না যায়। তারপরে মেইল করা যায় না। আপনি চাইলে মনে করতে পারেন যে ব্যাংকের কাজ করতেছেন, মাঝখানে ফেসবুকে গুদা মেরে আসি, ঢুকবেই না, কিছুই নাই। যা সেটা সফটওয়্যার, সফটওয়্যারটা চলে, আর কিচ্ছু চলে না। হ্যাঁ, সেই সফটওয়্যারে সবকিছু ইন্টারনাল নেট দিয়ে। হ্যাঁ, আসেন। হি সেইড উইল ইউ লিসেন টু সাশা ম্যান। কি করা আছে তাহলে? সেইড আবার কি কোশ্চেন মার্ক, তাহলে নিবেন কি আস্কড। একটা অপশনে আস্কড আছে, উইল ইউ লিসেন টু সাচ আ ম্যান। এখন প্রত্যেকটা অপশনে দেখেন তো দেম আছে না একটা কইরা, তার মানে এই ইউটা হচ্ছে কি, এই ইউটাই হচ্ছে দেম। ইউটাই কি দেম, মানে অনেকজন আছে তাকে প্রশ্ন করছে, তাহলে হি আস্কড দেম। এখন আসেন উইল ইউ, এটা শুরু কি দ্বারা? অক্সিলারি ভার্ব দ্বারা। তাহলে নিবেন কি ইফ অথবা কি নিবেন? ওয়েদার। ভালো কথা, ওয়েদার কিন্তু না, ওয়েদার। তাহলে এ বাদ বি বাদ, বাকি থাকলো কোনটা? সিডি। দেখেন তো, উইল থাকলে হয়ে যাবে কি উড, এই যে উড। আর কিছু আছে? উত্তর সি। এই যে একজন দেখছেন ওয়েদার, ভাই ওয়েদার না, এটা ওয়েদার, বারবার বলি। এই যে WHETHER, ওয়েদার, বাংলা লিখে দেওয়া লাগবে। এই যে নেন ওয়েদার, এখন নেন। আসেন 7, এটা একটু করে দেন। ইজাবেলা, নাজমুন না চালানো যায়, আইসেন। আপনাকে আমার ব্যাংকে দাওয়া চলে, কেমনে চালাবেন ওটা দেখাই দিয়ে যায়, বুঝছেন? কট খাবেন, বুঝছেন? এখন শুনেন, সে আর হচ্ছে কি টেল না, সে হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, টেল হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। এর পরে অবজেক্ট বসাতে গেলে টু লাগে, আর টেলের পরে অবজেক্ট বসাতে কোনো টু লাগে না, এটাই কথা। এখন কথা হচ্ছে টোল্ডের পর টু হয় না, সেটের পর এটা টু লাগে, টোল্ডের পর সরাসরি অবজেক্ট ঠিক আছে, ইজ সেইং এর পর এটা কি লাগতো? টু লাগতো। উত্তর ডিও হচ্ছে না, উত্তর হচ্ছে কোনটা? সি নাম্বার। বুঝা গেছে? নেক্সট আসেন। মেক ইনডিরেক্ট, দ্য গার্ল টোল্ড হিম প্লিজ বি কেয়ারফুল। দেখেন, যখনই আপনি প্লিজ নিয়ে আসছেন তখনই আপনাকে কি নিতে হবে? রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট আছে কোথায়? এতে নাই, ডিতে নাই, আছে কি বি আর সি। তাহলে রিকোয়েস্টেড টু বি কেয়ারফুল বাই হিম, নাকি রিকোয়েস্টেড হিম টু বি কেয়ারফুল? দেখেন, প্লিজ এর বদলে আমরা কি বসাইছি? রিকোয়েস্টেড। তখন হিম, আর বিটা কি V1, মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, সামনে টু বসায় দেন। ক্লিয়ার? আবার বলি, যদি V1 থাকে তাহলে কি বসাবেন? 2 + V1, এই যে ইম্পারেটিভ করাইছিলাম না, তাহলে টোল্ড এর বদলে আমরা কি বসাইলাম? রিকোয়েস্টেড। কারণ রিকোয়েস্টেড কি কারণে? প্লিজ এর কারণে। তাহলে প্লিজটাকে বাদ দেন, থাকলো কি বি কেয়ারফুল, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে হবে কি টু বি কেয়ারফুল।
মাঝে মাঝে ভয়েস চেঞ্জ দিয়ে দেয়, এই হচ্ছে বিপদ। 8 ক্লিয়ার? 9 আসে, জাস্ট এইটুক করবেন। He said that the patient had died early in the morning. এটা ইনডিরেক্ট মানে ইনডিরেক্ট দেওয়া আছে, আপনি করবেন ডিরেক্ট, মানে উল্টাটা করবেন। করেন। জানতাম তো এই ভুলটা করবেন। দেখেন আমি বলছিলাম যে ডিরেক্টে V2 থাকলে ইনডিরেক্টে কি করবেন, হ্যাড প্লাস V3, তাহলে এর উল্টোটা করেন না। মাথা ঘুরাইলে হবে? করেন, সমস্যা কি, তখন ও কয়েকটা উত্তর পাবেন। দেখেন এখানে কি হ্যাড প্লাস V3 আছে না, কি দেখতেছেন, হ্যাড প্লাস V3 আছে তো, তাহলে যখন হ্যাড প্লাস V3 থাকবে আপনি চেঞ্জ করবেন কিসে, V2 তে, উল্টাটা করবেন না। তাহলে আসেন, হি সেইড হি সেইড হি সেইড হি সেইড, শুরু হইলো দা পেশেন্ট। দেখেন চেঞ্জ করলে হ্যাজ থাকলেও কি হয়, হ্যাড হয়, আবার হ্যাড থাকলেও চেঞ্জ হয় না। এই ডাইড নাকি এই ডাইড, এখন ঝামেলাটা পাকছে এই জায়গায় যে করব কোনটা। যখন কেউ মারা যায় তখন মারা যাওয়ার ক্ষেত্রে কি হয় জানেন, জাস্ট ডাইড হয়। আপনি যে কোনো ডাই দেখবেন, কখনো কিন্তু ছিল না হ্যাজ ডাইড, কখনো দেখছিলেন হি হ্যাজ ডাইড, সে মরেছে, এরকম হয় না, সে মারা গেল। তাহলে যে কোনো মারা যাওয়ার ক্ষেত্রে দেখবেন আপনাকে হয় ডাইট দিতে হবে, নয়তো হ্যাড ডাইট দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু অন্য কোনো ক্ষেত্রে হয় না। খেয়াল করছেন এটা? কখনো দেখবেন না হ্যাজ ডাইট কোথাও ছিল, পৃথিবীর কোথাও হ্যাজ ডাইট দেখাইতে পারবেন না, পারবেন? এটা কিন্তু পারবেন না। তাহলে কথা হচ্ছে আপনার কি করা লাগবে, যে যখন দেখবেন যে হ্যাড প্লাস V3 আছে, তাহলে চেঞ্জ করার সময় কি করবেন, V2 করবেন, এই তো। তাহলে এখন V2 কোনটা, এখানে আছে কি হ্যাজ, হ্যাজ হচ্ছে না, হ্যাড ডাইড হচ্ছে না, কেন হচ্ছে না এটা ব্যাখ্যা দিচ্ছি। এরপরে আসেন বি না সি, তাহলে এখন ইন দা মর্নিং নাকি ইন দা লাস্ট মর্নিং, লাস্ট নিয়ে তো কোনো কথা ছিলই না, তাহলে অ্যান্সার কোনটা, ডি নাম্বার। আর হ্যাড ডাইড কেন হইলো না, দেখেন তো আমি যদি আপনাকে বলি যে আই হ্যাড ডান ইট, এই বাক্যটা কি ঠিক না ভুল বলতে পারবেন? একটা সিম্পল বাক্য আপনাকে দিলাম, আই হ্যাড ডান ইট, বাক্য ঠিক না ভুল? অনেকে বলছেন ঠিক, অনেকে বলছেন ভুল। যারা ভুল বললেন, কেন ভুল বললেন একটু বললেন। পাঁচটা হইতে পারে, কিন্তু কথা হচ্ছে একটা বাক্য কখনোই হ্যাড প্লাস V3 করবেন না। এখন হ্যাড প্লাস V3 কখন হয়, যেমন টেন্সে কেটা পড়ছিলেন যে অতীতকালের দুটা কাজের মধ্যে যে কাজটা বেশি পুরাতন সেটা বসে পাস্ট পারফেক্টে, আর যেটা কম পুরাতন সেটা বসে পাস্ট ইনডেফিনিটে। মনে পড়ে এটা? যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, আপনারা তো মুখস্থ করছেন বিফোরের আগে হ্যাড প্লাস V3 পরে V2, মুখস্থ বাদ দিয়ে আমার সাথে কথা বলেন। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, তাহলে ডাক্তারও আসছে অতীতে, রোগীও মারা গেছে কি অতীতে, কোনটা বেশি পুরাতন, আগে মারা গেছে। এই জন্য মারা যাওয়ার ঘটনাটা দেওয়া লাগে হ্যাড ডাইটে, কারণ অতীতকালের দুটো ঘটনা, অতীতকালের দুটো ঘটনার মধ্যে যেটা বেশি পুরাতন সেটা হয় পাস্ট পারফেক্টে, যেটা কম পুরাতন সেটা হয় পাস্ট ইনডেফিনিটে। তাহলে এখানে কি কোনো রেফারেন্স দেওয়া আছে, অতীতকালের দুটো ঘটনা দেওয়া আছে, তাহলে অতীতকালের দুটো ঘটনা যদি না থাকে তাহলে কোন দুঃখে আপনি হ্যাড প্লাস V3 নিবেন, এই জন্য বি নাম্বারটা হয় না। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য এই বাক্যটাও ভুল, আই হ্যাভ ডান ইট হবে না, জাস্ট সিম্পলি আপনাকে বলতে হবে আই ডিড ইট অথবা আই হ্যাভ ডান ইট, পাস্ট পারফেক্টে করা যাবে না। আমার ক্লিয়ার? ডান? এটা টেন্সের একটা ফুল কনসেপ্ট, একবারে একটা কথা বলছি না একদিন টেন্স পড়ানোর সময়, যে টেন্স ক্লিয়ার মানে হচ্ছে অর্ধেক ক্লিয়ার।
না, এখানে কমা নিয়ে মাথা ব্যথা নাই, কমা অনেকে হয়তো মিস্টেক হইতে পারে, ওইরকম কোনো সমস্যা নাই। কথা বুঝছেন? আসেন 10। ফাদার, হোয়ার আর ইউ গোয়িং সারা? দ্য কারেক্ট ইনডিরেক্ট, মানে ফাদার বলছে, কাকে বলছে? সারাকে বলছে। এখানে সম্ভবত একটা কিছু একটা মিস করছে তারা, ফাদার সেইড, এটা মিস আছে। হোয়ার আর ইউ গোয়িং সারা, তাহলে আস্ক বা জিজ্ঞেস করছে। তৃপ্তি আপু, এখন 10 নাম্বার, আবার 8 নাম্বারে গেলেন কোন দুঃখে? তাহলে হবে কি আস্ক, এ নাম্বার আগে বাদ। এখন আস্ক সারা, এখন আস্কের পর কি একটা অবজেক্ট লাগবে না? তাহলে সেটা নাই, ডি বাদ, সি আর ডি। ওয়ার, এখন কথা হচ্ছে আর এম ইজ থাকলে চেঞ্জে কি হয়? ওয়াজ ওয়ার। তাহলে এখানে আছে কি ইজ, তাহলে এটাও বাদ। উত্তর হচ্ছে সি নাম্বার। 10 ক্লিয়ার? 11তে আসেন। He said to his master, forgive me sir, the direct indirect speech is, আমরা জানি যে স্যার থাকলে কি হয়? রেসপেক্টফুলি দেওয়া লাগে। এখন সেটা কোনোটাতেই আছে বলে মনে হয় না, না কোনোটাতেই নাই। তাহলে অ্যান্সার করেন, গতানুগতিক ধারার বাহিরে চলে আসেন। বলেন। আগে সোজা কথা মনে রাখেন, ফরগিভ মি না, তাহলে হবে কি টু ফরগিভ, আর হিমটা হয়ে যাবে কি, মিটা হয়ে যাবে কি হিম। তাহলে এখন দেখেন তো 2 প্লাস V1 আছে কোন দুটাতে? সিতে নাই, ডিতে নাই। এখন বলেন, যখনই কারো কাছে আপনি হচ্ছে ক্ষমা চান, তখন সেটা কি ভিক্ষা চাওয়া হয় না, নাকি অনুরোধ করা বোঝায়? ক্ষমা ভিক্ষা চাওয়া বোঝায়। তাহলে যখনই ভিক্ষার কথা বলা হয় তখন কি দেওয়া লাগে? বেগড। রিকোয়েস্টেড সেই জন্য হয় না। কথা বুঝতে পারছেন? কি বেগড, কাকে জিজ্ঞেস মানে চাইছে, কার কাছে চাইছে? হিজ মাস্টারের কাছে। কি জন্য? টু ফরগিভ হিম। যখনই দেখবেন ভিক্ষা চাইছে বা ক্ষমা চাইছে তখন বেগড নিয়ে আসবেন, যে আমাকে ক্ষমা করে দেন, মানে ভিক্ষা চাইতেছে, রিকোয়েস্ট না। রিকোয়েস্ট করতে গেলে ক্ষমা চাওয়ার কথা আসে না। আমার কথা কি বুঝতে পারছেন? স্যার আই ডু ইট এর পাস্ট পারফেক্ট টেন্স কি হবে? আই হ্যাড ডান ইট, এই তো আই হ্যাড ডান ইট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। কিন্তু কথা হচ্ছে এমনি বাক্য লেখার সময় কখনো হ্যাড প্লাস V3 সরাসরি করবেন না, একটা রেফারেন্স লাগবে, অতীতকালের দুটো ঘটনা লাগবে। এটা ক্লিয়ার আপনারা? এখন আসেন, নীলা, এই যে আবারও মিস করছে, নীলা সেইড হবে। নীলা সেইড হবে আই মাস্ট রাইট আ লেটার। বলেন। ঠান্ডা লাগে? আমার হচ্ছে সবচেয়ে সুবিধা কি জানেন? আমার ঠান্ডা লাগে না, মানে আমার সারাদিন পানি চুবায় রাখেন, এই জন্য আমার মানে মা বলে, তুই ফ্রেন্ড সার্কেল বলে তুই হচ্ছে ব্যাং। ব্যাঙের যেমন ঠান্ডা লাগে না, আমারও ঠান্ডা খুব লাগে না বললেই চলে। ওই যে বান্দরবনে যায় না, তাই বান্দরবনে কিন্তু অনেকে শীতে যায়, কিন্তু বান্দরবনে যাওয়ার পারফেক্ট সময় হচ্ছে বর্ষা। ঠিক আছে, পাহাড়ে যাইতে গেলে সবসময় বর্ষায় যাবেন। হ্যাঁ, একটা জিনিসের ভয় আছে, জোক। বর্ষায় যাওয়া মানে জোক আপনাকে খাবেই, সোজা কথা। কিন্তু আমার হচ্ছে বর্ষায় যেতে ভালো লাগে। হুম, হ্যাঁ, অনেকে সিলেট যায়, সিলেট যায় হচ্ছে শীতে, আর এক গাধামি। সিলেট ভরা বর্ষায় যাবেন, দেখবেন সিলেটের সৌন্দর্য কি। কথা বলছেন? আসেন, কি করবো, লাগে না, এটা আল্লাহ রহমত, লাগে না। না, কোনো খাবার এনে কিছু না, এটা হচ্ছে বিভিন্ন মানুষের বডি বিভিন্ন রকম। যেমন অনেকে অনেকে দেখবেন যে হচ্ছে হাজার খেলে তো হাই প্রেশার হয় না, আমার আবার হাই প্রেশার। ঠিক আছে, সবাই তো সব দিক দিয়ে ঠিক না। আমার ঠান্ডা লাগে না, আরেক দিক দিয়ে বাস খাওয়া যায়। আসেন, তাহলে নীলা হচ্ছে সেইড, তাহলে নীলা সেইড দিলেন
আই মাস্ট। এখন বলেন তো এই মাস্টের পরিবর্তে কি করবেন, মাস্ট নাকি হ্যাড টু? দেখেন হ্যাড টু একটা জায়গাতেই আছে, উত্তর কোনটা? এ নাম্বার, আর কিছু এখানে কথা নাই। এখন আমি আপনাকে 2-3টা কোশ্চেন দেই, এগুলো আপনারা পারবেন, এটা করেন। মে গড ব্লেস ইউ। এখন কথা হচ্ছে আপনারা প্রে দিবেন না উইশ দিবেন? শুনেন, যখন প্রে হয় প্রার্থনা বোঝায়, প্রার্থনা কখনো মানুষের কাছে করা যায় না, কার কাছে করা লাগে? আল্লাহর কাছে করা লাগে, বা সৃষ্টিকর্তার কথা বলা থাকে। যখন সৃষ্টিকর্তার কথা বলা থাকবে তখন দিবেন কি? প্রে। বাকি সব ক্ষেত্রে দিবেন উইশ। এখন মে গড ব্লেস ইউ, তাহলে দিবেন কি? প্রে। উইশ গুলো আগে কাটেন। কাটছেন? এখন দেখেন, সো দ্যাট কি কখনো দিছিলাম শুধুই দ্যাট, আর মে থাকলে হয়ে যাবে কি? মাইট। এই যে উত্তর সি, বিবাদ। দেন। আচ্ছা, এটা লাগবে না। এখন 2-3টা কোশ্চেন একটু আমার সাথে লিখেন, আমার সাথে লিখেন। The little girl said to me, good morning. The little girl said to me, good morning. জাস্ট আমাকে অ্যান্সার করে দেন, তাহলেই হবে। দিছেন? My friend said to us, let's arrange a picnic. এই তিনটে একটু করেন। সবচেয়ে বিরক্তিকর টপিক গুলোর মধ্যে ন্যারেশন একটা, বুঝছেন? এটি আমার পড়াইতে মন চায় না। ক্লাস 6, 7, 8, 9, 10, 11, 12, 7টা বছর পড়ছেন, এডি করেন নাই? 7 বছর একটা জিনিস নিয়ে আপনি পড়ে থাকলেন, তারপরে কোন ভুলে যাবো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একটা কবিতা পড়ছেন, আম পাতা জোড়া জোড়া, তারপর কি পড়ছেন জানি? মারবো চাবুক চড়বো ঘোড়া, তারপর ওরে বুবু সরে দাঁড়া, তারপর কি? আসছে আমার পাগলা করা। এটা কয় বছর আগে পড়ছিলেন? এটা দেখছিলেন কয় বছর আগে? ক্লাস 1, 2 তে না? সেগুলা মনে আছে, এটি মনে নাই কেন? ব্যাপারটা হচ্ছে, এটা আপনারা করছেন মুখস্থ,
আর ছোটবেলায় যেগুলো পড়ছেন সেগুলো সরল মনে আপনারা পড়ছেন সবকিছু। হুম ওরা মনে আছে। আসেন, আফিয়া ইকরা আপু, ফরবেট দিলে নট দিতে হয় না। আসেন, দ্য লিটল গার্ল সেইড টু মি গুড মর্নিং, তাহলে এক এক করে আসেন। দ্য লিটল গার্ল আগে বসান, সেইড টু থেকে কি বসাবেন? যখনই কোনো গুড প্লাস টাইম থাকে তখন কি হয়? উইশড, এই তো। তাহলে উইশড কাকে? আমাকে। উইশড মি যা আছে তাই বসান। কোন দুঃখে টু বসবে? গুডটা কি কোনো ভার? তার আগে আপনি টু বসাবেন। এই জি আবার বড় হাতের দিয়েন না, আমি কিন্তু আবেগে বড় হাতের দিয়ে ফেলাইছি। ন্যারেশন ইগনোর করছেন, আস্তাগফিরুল্লাহ। যদি লেটস থাকে তাহলে কি বসাবেন? শুনেন, যদি লেটস থাকে তাহলে সেইড টু তুলে গিয়ে বসাবেন হচ্ছে প্রপোজ। কি বসাবেন? প্রপোজ, মানে হচ্ছে ইয়ে দিছে, প্রপোজাল দিছে যে চলো একটা পিকনিক অ্যারেঞ্জ করি। তাহলে আগে দিবেন মাই ফ্রেন্ড, তাহলে লেটস এর জন্য কি বসাইলাম? প্রপোজ। কাকে প্রপোজ করছে? আমাকে। এখন একটা বসাবেন দ্যাট। এটা কিন্তু ঠাড়া মুখস্থ, সোজা কথা। লেটস থাকলে ভার্ব হিসেবে বসাবেন কি? প্রপোজড। তারপর বসাবেন কি? দ্যাট। তারপর সাবজেক্ট প্লাস শুড। এখন লেট আস বলতে কি? আমরা, তার মানে কি? উই। তখন বসাবেন হচ্ছে শুড। এটা ঠাড়া মুখস্থ। প্রপোজ দিবেন, তারপরে দিবেন দ্যাট, তারপর সাবজেক্ট প্লাস শুড, দ্যাট উই শুড অ্যারেঞ্জ আ পিকনিক। দ্যাট তো দিছি ভাইয়া। আর মাই ফাদার সেইড টু মি, তাহলে মাই ফাদার একটু বসান। সেইড টু তুলে গিয়ে কি বসাবেন? আপনি অ্যাডভাইস দিতে পারেন, অ্যাডভাইস দিলে দিবেন নট টু। আমি দুটাই করে দেই। অ্যাডভাইসড মি, ডু নট যেহেতু আছে তাহলে নট টু ওয়েস্ট, নট টু ওয়েস্ট। আরেকটা হইতে পারে এটার, এই অ্যাডভাইসের জায়গায় কি দেওয়া যায়? কি দেওয়া যায়? ফরবেড। ফরবেড দিলে এই নট টুর জায়গায় নটটা না দিয়ে শুধু টু দিবেন, টু ওয়েস্ট। কারণ ফরবেড নিজেই নেগেটিভ, ডাবল নেগেটিভ কখনো একটা বাক্যে বসতে পারে না, এই জন্য ফরবেড থাকলে আর নট টু হয় না, জাস্ট টু হয়। ন্যারেশন বাদ দিয়ে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাস করছেন কেমনে? হাই ভাই, অ্যাডভাইস যদি দেন তাহলে ডু নটের জন্য বসাবেন নট টু। আর যদি দেন ফরবেড, ফরবেড মানে কি? নিষেধ করা। তাহলে ফরবেড নিজেই নেগেটিভ, তাহলে নেগেটিভ বলার পর কি আবার নেগেটিভ বলা যাবে? তখন নট টু দেওয়া যাবে না, দেওয়া লাগবে কি? শুধু টু। বাবা আমাকে ফেসবুকে টাইম ওয়েস্ট করতে নিষেধ করলো, তার মানে কি? ফরবেড মি টু ওয়েস্ট। আবেগের তারা আবার নট টু মাইরেন না, এখানে কিন্তু নট টু দিতে মন চায় আপনাদের। ডু নট থাকলে লেট নোট সেটা ভয়েস দেবেন। বারবার কইছি ভয়েস করতে ন্যারেশন কইরেন না। কি সুন্দর লেখা শেষ। কিছু একটা কথা বলার ছিল না। শুনুন, আপনারা একটা সিকোয়েন্স ফলো করবেন, একটা পড়াশোনার সিকোয়েন্স আছে, হ্যাঁ, ইংলিশের। একটা সিকোয়েন্সটা লিখেন একটু, টপিক অফ সিকোয়েন্স, মানে সিকোয়েন্স অফ টপিকস। আপনারা একটু ট্রাই করবেন এই সিকোয়েন্সটা মেনটেন করতে, মানে আপনারা নিজেরা। কোনো কোচিং এর সিকোয়েন্স মেনটেন করার দায়িত্ব নিবে না, আগে বলে দিলাম। সবার আগে নাউন পড়বেন, একদম গোষ্ঠী শুদ্ধ যা আছে, ঠিক আছে? যারা হচ্ছে নাউনের ক্লাস করছিলেন, নাউনের আপনাদের একটা ক্লাস নিয়েছিলেন সম্ভবত লাইভেই,
যে নাম্বার, ডিটারমিনার আর হচ্ছে নাউনের কিছু নিছিলাম। নাউনের ক্লাস একদম ঝাঁঝরা করবেন, ওকে? আপনাদের সময় থাকলে আমি বলে দিতাম নাউনে পড়বেন কি কি, যদি সময় থাকতো। কিন্তু যদি এভাবে বলতে তাহলে 1 ঘন্টার উপরে লাগবে। প্রত্যেকটা নিয়ম আমার জানা আছে যে কোথায় কি লাগে। 2 নম্বরে পড়বেন হচ্ছে প্রোনাউন। নাউনে পড়বেন হচ্ছে ক্লাসিফিকেশন পড়বেন, মানে প্রকারভেদ, মানে তারপরে পড়বেন হচ্ছে আইডেন্টিফিকেশন। এরপর পড়বেন হচ্ছে নাউন বসে কোথায় কোথায়, মানে প্লেসমেন্ট গুলা পড়বেন। আর এই নাউনের সাথে যোগ করে নেবেন কি কি জিনিস। নাম্বারটা কিন্তু নাউনেরই অংশ, জেন্ডারটাও নাউনের অংশ। এরপরে পড়ে নেবেন ডিটারমিনার। এই সিকোয়েন্স আগাবেন। একটু ফাস্ট লিখবেন, ফাস্ট, দ্রুত। লিখছেন? 2 নম্বর প্রোনাউন পড়বেন। প্রোনাউনে হচ্ছে ইউজেস লাগবে, ব্যবহারগুলো লাগবে, যে কোথায় কোনটা বসে। তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশন লাগবে, আইডেন্টিফিকেশন না, ক্লাসিফিকেশন লাগবে। আর এখানকার সবচেয়ে যে প্যারা দিবে যে প্রোনাউনটা, তার নাম হচ্ছে রিলেটিভ প্রোনাউন। যদি প্রোনাউনের ক্লাস আমার সাথে আপনাদের হয়ে গেছে একটা, যদি মনে পড়ে, আমার কিছু বাদ রাখি নাই, ঠান্ডা মাথায় পড়ে নেবেন। এরপরে একটু তেরা বেগা টপিক নেবেন। মানুষ অ্যাডজেক্টিভ পরে আগে ভার্ব পড়বেন, কারণ ভার্বের কিছু কনসেপ্ট অ্যাডজেক্টিভে লাগবেই, এই জন্য আগে ভার্ব পড়বেন। ভার্বের মধ্যে আগে পড়বেন কি কি তার একটা তথ্য দিই। ফাইনিট পড়বেন, গেল। তারপর পড়বেন ট্রানজিটিভ। ট্রানজিটিভ পড়লে ইনট্রানজিটিভ অটোমেটিক চলে আসবে। তারপরে পড়বেন হচ্ছে কি কি আছে, ফ্যাক্টিটিভ একটা ভার্ব আছে, ফ্যাক্টিটিভ। এরপর হচ্ছে কগনেট নামে একটা ভার্ব আছে, কগনেট ভার্ব। এরপরে পড়বেন হচ্ছে লিঙ্কিং ভার্ব, গেল। তাহলে ফাইনিট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এইটা শেষ করার পরে ধরবেন নন ফাইনিট। ওই কোথায় ইনফিনিটিভ বসে, কোথায় জেরান বসে, কোথায় পার্টিসিপল বসে। কি কোন 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 যদি বলে কোন পার্টস অফ স্পিচ তাহলে নেবেন অ্যাডজেক্টিভ, আর যদি বলে কি তাহলে নেবেন হচ্ছে পার্টিসিপল। নন ফাইনিটের মধ্যে পড়বেন হচ্ছে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। গেল। এরপরে পড়বেন অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডজেক্টিভ এন্ড অ্যাডভার্ব। একদম ব্যবহার সহ, মানে হচ্ছে ব্যবহার গুলা পড়বেন, আইডেন্টিফিকেশন পড়বেন, আইডেন্টিফিকেশন কিভাবে বের করা যায় সেগুলো পদ্ধতি সহ। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে অনলাইনে বহুত টেকনিক পাবেন। 2 মিনিটে অ্যাডভার্ব ক্লিয়ার, 5 মিনিটে অ্যাডভার্ব ক্লিয়ার, 10 মিনিটে অ্যাডজেক্টিভ ক্লিয়ার। এইসবে যাবেন তো মারা খাবেন, সোজা হিসাব। এরকম 2-4-5 মিনিটে কিছু হয় না। 21 দিন ইংরেজি শিখে কেউ শিখতে পারে নাই। মনে আছে যে নীলক্ষেতে বই হয় 30 দিন ইংরেজি শিখুন, জীবনে শিখতে পারছেন? তাহলে তো বাঙালি সবাই আমরা কইতাম যে রিক্সাওয়ালা, হেই মামা উইল ইউ গো টু অমুক প্লেস, হাউ মাচ দ্য রেন্ট ইজ। আসেন পাস। এরপরে পড়বেন হচ্ছে কি পড়বেন, টেন্স পড়বেন, একদম আদ্যপান্ত ডিটেইলস।
টেন্স পড়ার পর সোজা চলে যাবেন রাইট ফর্মস অফ ভার্বসে। রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে আরো পাবেন কন্ডিশনাল পড়ে নেবেন, তারপরে হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স একগুলো আছে, কিছু নিয়ম আছে সেগুলো পড়ে নেবেন। রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে আরো কিছু টপিক পাবেন, সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি যে আছে না, মডাল অক্সিলিয়ারির ব্যবহারটা পড়ে নেবেন। মডাল অক্সিলিয়ারির ব্যবহার, দিছেন? মানে এটা হচ্ছে আপনাদের প্রাইমারি আর নিবন্ধনে যারা আছেন তাদের জন্য। এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিসিএস হলে একটু ডিটেলস বলতাম, কিন্তু আপনাদের এত লাগবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে হচ্ছে ভয়েস ন্যারেশন, পরে আসেন 9 নম্বরে পড়ে নেবেন হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ওই যে সেন্টেন্স এন্ড ক্লজ। সোজা কথা, সেন্টেন্স এন্ড ক্লজ পড়ার পরে 10 নম্বরে পড়ে নেবেন ট্রান্সফরমেশন। নিছেন? আর কি থাকে? আর্টিকেল নাউনের সাথে। এরপরে পড়ে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ। আর সেন্টেন্স এন্ড ক্লজ পড়ার সময় একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে নেবেন, কনজাংশনের কনসেপ্ট, নাহলে বুঝবেন না। সিনোনিম কি এই গ্রামার পার্ট নাকি মুখস্থ পার্ট? তাহলে মুখস্থ পার্ট এখন বলে লাভ আছে আমার? এটা গ্রামারের সাথে সাথে মুখস্থ পার্টটা আপনারা পড়তে থাকবেন। ভাইবেন না এগুলো শেষ করার পর মুখস্থ পাঠ পড়তে গেছি, এগুলোর সাথে সাথে কিন্তু মুখস্থ পাঠ পড়তে হয়। এই যে সিনোনিম অ্যান্টোনিম, প্রেপোজিশন, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলা। প্রেপোজিশন আপনারা যত ক্লাস করাই আমি, বা যে কোন টিচার আপনাকে ক্লাস করেন না কেন, আপনি দিন শেষে যে মুখস্থই করবেন। বলেন একমত না দ্বিমত? আপনারা ঠাড়া মুখস্থই করবেন। এ ভোকাবুলারি কখন, আমি কি একেবারে বলছি যে ভোকাবুলারি এগুলোর পরে? এগুলার সাথে সাথে ভোকাবুলারি পড়তে হয় প্রত্যেকদিন 10টা করে, প্রেপোজিশন প্রতিদিন 5টা, তারপর ফ্রেজ ইউনিয়ন প্রতিদিন 4-5টা। এই তো এগুলো এইভাবে পড়তে হয়। আপনারা একবারে গিলতে চান, পরীক্ষার ডেট দিয়েছে, এক বসবো, প্রিপারেশন 5 দিনে শেষ হয়েছে, তাহলে তো কামই হইতো। এগুলো এটার সাথে সাথে পড়বেন। আমার কথা কি বুঝতে পারছেন? কিছু দূর কেটে যায়, কেটে যায় কেন ভাই তা তো আমি জানি না। ক্লিয়ার? এটা এই সিকোয়েন্স ধরে পড়বেন। প্রিপোজিশন আপনাকে যত পড়াই না কেন আপনি মুখস্থই করবেন। আর যেমন পরীক্ষার যেগুলো প্রিপোজিশন আসে, এগুলো দেখবেন ইয়ে হয় না, রুলস দিয়ে আসে না, আসে কি ঠাড়া মুখস্থ, যেটি মেলে না। তাহলে মুখস্থ যদি করা লাগে তাহলে আমি কোন দুঃখে টাইম ওয়েস্ট করতে যাবো, ঠাড়া মুখস্থ করবো? ওকে, আসসালামু আলাইকুম, থাকেন। সবার ঈদ মুবারক। কালকে মনে হয় দেখেন কি হয়।